হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স গামা। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তোমাদের অনেকদিন ধরেই থিওরিটিক্যাল পার্ট নিয়ে কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে তোমাদের আবার থিওরিটিক্যাল পার্ট নিয়ে হাজির হচ্ছি। আমরা একমাত্রিক গতির দুটো পার্ট পড়েছিলাম, অর্থাৎ সমাকলন ইন্টিগ্রেশন অবধি আমরা পড়েছিলাম। এরপর থেকে গতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আজ আবার শুরু করব। তবে এখন আমরা পড়ব গতির প্রকারভেদ এবং গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি নিয়ে। গতির প্রকারভেদ পড়ার জন্য আমরা ফার্স্টেই জানবো যে বস্তু কণা বা কণা সম্বন্ধে। বস্তু কণা বা পার্টিকেল। বাস্তবে কোনো বস্তু চলার সময় ঘুরতে পারে, কম্পিত হতে পারে বা বিভিন্ন রকম তার মোশন সৃষ্টি হতেই পারে। তো সেই বস্তুটাকে আমরা যদি একটা কণা সদৃশ্য কোনো বস্তু হিসেবে বা কণা হিসেবে যদি ধরে নিই, তখন আমাদের গতিটা আলোচনা খুবই সুবিধা হয়ে পড়ে। ধরো কেউ একটা ফুটবলে লাথি মারলো বা একটা কিক করলো ফুটবলে, ধরো মেসি ফুটবলে কিক করলো, ফুটবলটা গোল পোস্টে যে এভাবে কার্ভ হয়েছে, গোল হয়ে গেল এবং ফুটবলটা এই সময় কিন্তু এভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা ঘুরে ঘুরে যাচ্ছে মানে কি, ফুটবলটা একটা কেন্দ্রে, তার নিজের যে কেন্দ্র তার চারিদিকে ঘুরছে, আবার এভাবে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এই ফুটবলের গতিটা আলোচনা করতে গেলে খুবই জটিল হয়ে পড়বে। কিন্তু এই ফুটবলটাকে যদি একটা বস্তু হিসেবে ধরে নিই, তখন কিন্তু আমরা অতি সহজেই এই ফুটবলের গতিটা প্রকাশ করতে পারবো। বা ধরো যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, যখন বৃষ্টির ফোঁটাগুলো আকাশ থেকে পড়ছে, তখন কি এর মধ্যে একটা কম্পন অনুভূত হয়। তাই এই ফোঁটাটাকে যদি আমরা একটা বিন্দু হিসেবে ধরে নিই, তখন কিন্তু এর গতি বর্ণনা করা অনেক সুবিধা হয়ে পড়ে। তবে বাস্তবে কিন্তু বস্তু একটা কণা সদৃশ্য কোনো বস্তু নেই। বাস্তবে একটা কণা আর একটা বস্তু কোনো হতে পারে না, কিন্তু রৈখিক গতির ক্ষেত্রে আমরা একটা বস্তুকে কণা হিসেবে ধরে নিতেই পারি। ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা এখান থেকে এখানে গেল, একে আমরা কণা হিসেবে ধরে নিতে পারি। কারণ কি না, সরলরৈখিক গতির ক্ষেত্রে বা রৈখিক গতির ক্ষেত্রে যখন একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার একটা মোশন হচ্ছে বা তার গতি হচ্ছে। এই গতিটা যেরকম হবে, একটা কণাও যদি এখান থেকে এইখানে যায়, তারও কিন্তু গতিটা একই রকমেরই হবে। ওই জন্য বস্তুকে কণার সঙ্গে আমরা কম্পেয়ার করে নিতেই পারি। আর এইটাকে আমরা বলছি বস্তু কণা বা পার্টিকেল। অর্থাৎ একটা বস্তুকে আমরা একটা জ্যামিতিক বিন্দু বা জ্যামিতিক বিন্দু মানে কি, একটা কণা বিন্দু সংজ্ঞা তোমরা অনেক আগেই জানো, তো একটা জ্যামিতিক বিন্দু হিসেবে তুলনা করে নিচ্ছি জাস্ট আমাদের হিসাবের সুবিধার জন্য। এটাই হলো বস্তু কণা বা পার্টিকেল। আবার কোন কোন ক্ষেত্রে আমরা বস্তুকে অসীম সংখ্যক কণা সমষ্টি হিসেবেও ধরে নিতে পারি। যেমন একটা বস্তুকে একটা কণা হিসেবে ধরছি হিসেবে সুবিধার জন্য, আবার কিছু ক্ষেত্রে আমরা একটা বস্তুকে অসীম সংখ্যক মানে একটা বস্তুর মধ্যে অনেকগুলো কণা আছে এভাবেও আমরা ধরে নিতে পারি, যদি সেটা আমাদের হিসেবের সুবিধা হয়। এইবার আমরা পড়ব চলন, অর্থাৎ ট্রান্সলেশন। চলন কাকে বলে না, কোন গতিশীল বস্তু যদি সরলরেখা বরাবর চলে, তখন ওই বস্তুর ওই গতিকে আমরা বলবো চলন। অর্থাৎ সরলরেখা বরাবর কি কি চলতে পারে, ধরো এখানে একটা ছাদ আছে, বাড়ির ছাদ থেকে এখান থেকে ধরো একটা ঢিলকে ফেলা হচ্ছে, ঢিলটা অবশ্যই সোজাসুজি পড়বে, তার মানে কি এর মধ্যে চলন হচ্ছে। বা সরলরেখা বরাবর কেউ ধরো এখানে সাইকেল নিয়ে যাচ্ছে, সোজা রাস্তা সাইকেল নিয়ে যাচ্ছে, তখন সেটাকে কি বলা হবে, চলন। তাহলে চলনটা আমরা বুঝলাম। এবার চলনের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের বুঝতে হবে। দেখো কি বলেছি আমরা, সরল রেখা বরাবর চলবে। তাহলে সরল রেখা বরাবর কোনো বস্তু গেলে তার কি কি কন্ডিশন থাকতে পারে। ধরো সরল রেখা বরাবর একটা বস্তু এভাবে যাচ্ছে, বস্তুটা ধরো এরকম এখানে ফার্স্ট পজিশন এখানে আছে, সেকেন্ড পজিশন ধরো এখানে আছে। বস্তু বিভিন্ন রকম শেপের হতে পারে, এটা জাস্ট বোঝানোর জন্য আঁকছি। এরকম যে তোমাদের আঁকতে হবে কোনো মানে নেই। তোমরা এর পরিবর্তে একটা সাইকেল, মোটরসাইকেল বা যে কোনো বস্তু নিয়ে এঁকে দেখাতে পারো, এটার সঙ্গে কোনো সঙ্গ নেই। তাহলে
এটা তার ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড। এখানে নাম দিচ্ছি, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এর ক্ষেত্রেও এখানে একটা পয়েন্ট আছে, এর ক্ষেত্রেও এখানে একটা পয়েন্ট আছে, মানে এই বস্তুটা এখানে যখন গেছে তারপর এখানে, আবার এখানে একটা পয়েন্ট গুলো দিচ্ছি, দেখো কেন বুঝতে পারবে এক্ষুনি। আর একটা পয়েন্ট দিচ্ছি, দেখো ধরো এইখানে, মানে এই বস্তুটাই বিভিন্ন জায়গায় তো যাচ্ছে, তার এই বস্তুটা প্রথমে এখানে যে দাঁড়াবে এখানে, তারপর এখানে। হ্যাঁ, ব্যাপারটা এটা হলো। এবার এই পয়েন্টগুলোকে আমরা যোগ করব, কেন করব এক্ষুনি বুঝতে পারবে। দেখো আগে যোগটা করি। এগুলা লম্বালম্বি যোগ করলাম, আবার এইভাবে যোগ করব এই পয়েন্টের সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটাও যোগ করব। তাহলে এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ যে এইখান থেকে এই দূরত্ব, এই কোণাটার জন্য এখানে একটা কোণা ছিল, কোণাটা এখানেও একটা কোণা ছিল, এই কোণাটা এখান থেকে যতটা দূরত্ব গেছে ঠিক এই কোণাটাও এইখান থেকে এই অবধি ততটাই দূরত্ব গেছে। আবার এই কোণাটা যখন এখানে পৌঁছেছে, যতটা দূরত্ব গেছে কোণাটা যখন এইখান থেকে এইখানে পৌঁছেছে ঠিক ততটাই দূরত্ব গেছে। একই রকম ভাবে এই কোণাগুলোর ক্ষেত্রেও তাই ঘটেছে। তাহলে যদি এখানে আমরা কোণাগুলোর নাম দিয়ে দিই, ধরো এই কোণাটা ছিল এ কোণা, এই কোণাটা ছিল বি, আর এই কোণাটা ছিল সি। এ যখন এই পজিশনে গেল তখন এই কোণাগুলোর নাম হয়ে গেল, সাপোজ ধরে নিচ্ছি এ ড্যাশ, এই কোণাটার নাম হয়ে গেল বি ড্যাশ, এটার নাম হয়ে গেল সি ড্যাশ। এটার নাম ধরো এখানে এই পজিশনের ক্ষেত্রে এর নাম হলো এ ডবল ড্যাশ, এর হলো বি ডবল ড্যাশ, এর হলো সি ডবল ড্যাশ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কারণ চলন জিনিসটা এটা যে এ ড্যাশ এর দূরত্ব যা হবে বি বি ড্যাশ এর দূরত্ব তাই হবে, এবং সি সি ড্যাশ এর দূরত্ব তাই হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক নম্বর আমরা বলতে পারি যে এ ড্যাশ সমান বি বি ড্যাশ সমান সি সি ড্যাশ। প্রত্যেকটা দূরত্বই সমান হবে এবং তারা পরস্পরের সাথে সমান্তরালও হবে। এখান থেকে এই দূরত্ব যা ছিল এখান থেকে এই দূরত্ব তাই আছে, একই রকম ভাবে এখান থেকে এই দূরত্ব যা হবে এখান থেকে এই দূরত্ব কিন্তু তাই হবে। তাহলে আমরা এটা বললাম, আর কি বলছি যে এরা পরস্পর সমান্তরাল হবে। তাহলে এ ড্যাশ এর সঙ্গে সমান্তরাল বি বি ড্যাশ এর সঙ্গে সমান্তরাল সি সি ড্যাশ, বা এ ড্যাশ এ ডবল ড্যাশ এর সঙ্গে সমান্তরাল বি ড্যাশ বি ডবল ড্যাশ, তার সঙ্গে আবার সমান্তরাল সি ড্যাশ সি ডবল ড্যাশ। তাহলে এরা পরস্পর সমান এবং সমান্তরাল হবে এই বিন্দুগুলো। মানে এই দুটো ছবির সঙ্গে যখন কম্পেয়ার করব তখন এই দূরত্বগুলো সমান হচ্ছে, কারণ এই বস্তুটা আমি এখানে ধরেছি, এখানে না ধরে যদি আমি এখানে ধরতাম তাহলে এই দূরত্ব সমান এটা বলা যাবে না। বলা যাবে যে এই দূরত্বের সঙ্গে একটা বস্তুরই যখন এখানে আছে যা হবে এখান থেকে এই দূরত্ব তা হবে, এই দূরত্ব তাই হবে, বা এইখান থেকে এই দূরত্ব যা এখান থেকে এই দূরত্ব তা, এখান থেকে এই দূরত্ব তা। তার মানে আমরা বলতে পারছি এখান থেকে এ ড্যাশ সমান্তরাল বি বি ড্যাশ সমান্তরাল সি সি ড্যাশ। আবার দেখো এটা এক নম্বর কন্ডিশন গেল। দু নম্বর কন্ডিশনে আমরা কি বলতে পারি, দেখো এ বি এর যা দূরত্ব হবে এ ড্যাশ বি ড্যাশ এরও তাই দূরত্ব হবে, এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ এরও তাই দূরত্ব হবে। অর্থাৎ দু নম্বরে আমরা বলতে পারছি যে এ বি সমান এ ড্যাশ বি ড্যাশ সমান এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। বা একই রকম ভাবে তোমরা এটা বলতে পারো যে বি
সি সমান বি ড্যাশ সি ড্যাশ সমান বি ডবল ড্যাশ সি ডবল ড্যাশ। একই রকম ভাবে এরা যেমন সমান, আবার এরা কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল। দেখো এটার সাথে এটা সমান্তরাল, আবার তার সাথে এটাও সমান্তরাল, বা এ বি এর সাথে এ ড্যাশ বি ড্যাশ সমান্তরাল, বা এ ড্যাশ বি ডবল ড্যাশ সমান্তরাল। এটাই হচ্ছে চলনের বৈশিষ্ট্য, সরলরেখা বরাবর হয়, আর এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা তাহলে সমান্তরাল হিসেবে লিখে দিতে পারো যে এ বি সমান্তরাল এ ড্যাশ বি ড্যাশ সমান্তরাল এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। এবার এটা সি দিয়েও দেখাতে পারো, একই ব্যাপার। তাহলে এটাই গেল চলনের বৈশিষ্ট্যগুলো। এইবার আমরা পড়ব ঘূর্ণন অর্থাৎ রোটেশন। দেখো ঘূর্ণন বা রোটেশন জিনিসটা কি না, কোনো একটা বস্তু, এখানে অবশ্যই আমরা এই সমস্ত গতির ক্ষেত্রে বিন্দু বস্তু হিসেবে ধরে নিয়েছি, আগেই বলেছি। কোনো বস্তু যদি একটা বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে ঘোরে বা গতিশীল হয়, তখন বস্তুর ওই গতিকে আমরা বলবো ঘূর্ণন বা রোটেশন। চলনের ক্ষেত্রে কি কি হয়েছিল বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম, সেম এই বস্তুটাকে নিয়ে বা এই ছবিটাকে নিয়ে আমি ঘূর্ণনটাও তোমাদের বোঝাচ্ছি। দেখো আমি কি বলেছি, ঘূর্ণনের ক্ষেত্রে একটা অক্ষ থাকবে বা একটা বিন্দু থাকবে, যা তার চতুর্দিকে একটা বস্তু বৃত্তাকার পথে গতিশীল হবে, এটাই তো ঘূর্ণন। তাহলে এটা ধরো পথটা, বস্তুটা কোথায় ছিল, এটা একটা বস্তু, বস্তুটা এখানে আনলে এইভাবে হবে, এটা বস্তুটা ছিল, এইখানে এই পজিশনে আছে। সে যখন এখানে যাবে তখন কি পজিশন হবে তার, ধরো সে যখন এখানে গেল তার পজিশন এটা হলো, আবার একই রকম এখানে পজিশন পাবো। এবার যেমন পয়েন্ট গুলো দিয়েছিলাম, এখানে পয়েন্ট দিচ্ছি, আর একটা পয়েন্ট ধরো এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো যখন বলেছিলাম যে এই দূরত্ব এ ড্যাশের যা দূরত্ব বি বি ড্যাশের সেই দূরত্বই হবে, এখানে এই পয়েন্টগুলো আমরা যোগ করলাম, এইটা ছিল এ, ফার্স্ট বস্তু কোনটা ছিল এটা ধরেছি এ, এই পয়েন্টটা ছিল বি। এই বস্তুটা যখন এখানে আসছে তখন এই পয়েন্টটার নাম হচ্ছে কিনা এ ড্যাশ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি ড্যাশ। এইখানে দেখো এ ড্যাশ সমান কিন্তু বি বি ড্যাশ হচ্ছে না, তার মানে চলন ঘূর্ণন জিনিসটা যে আলাদা সেটা বোঝা যাচ্ছে। এখানে তাহলে কোন জিনিসটা সমান হবে, কিছু তো একটা সমান হবে, সেটা সমান হবে দেখো আমরা যদি একটা এই দুটো বিন্দুকে যোগ করে বা এই বস্তুটার সঙ্গে ইয়ে করে যে অক্ষটার চারিদিকে বস্তুটা ঘুরছিল সেই অক্ষটা একটা অ্যাঙ্গেল টানলাম, আবার এটা তো একটা অ্যাঙ্গেল টানলাম, ঠিক আছে, একটা রেখা টানলাম, এই দুটো বিন্দু এখানে ছিল, এখান থেকে এখানে আমরা একটা সরলরেখা টানলাম। দেখো এখানে একটা আমরা কি পাচ্ছি, কোণ পাচ্ছি। হ্যাঁ, এখানে সমান হবে ওই কোণটায়, বি থেকে বি ড্যাশ আসতে যতটা অ্যাঙ্গেল দরকার হয়েছে, অর্থাৎ এটা কি হচ্ছে, কৌণিক সরণ হচ্ছে। চলনের ক্ষেত্রে কি হচ্ছিল, রৈখিক ব্যাপারটা হচ্ছিল, এখানে হচ্ছে কৌণিক। দেখো এখানে অ্যাঙ্গেলটা কিন্তু এ ড্যাশ থেকে এ ড্যাশ কে আসলেও সেই একই কিন্তু কোণ উৎপন্ন হচ্ছে, মানে কৌণিক সরণ একই হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে চলনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে তাদের মধ্যে এই দূরত্বগুলো একই থাকবে এবং তারা সমান্তরাল থাকবে। তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে না, ঘূর্ণনের ক্ষেত্রে একটা বস্তুর মধ্যে আমরা যদি দুটো বিন্দু কল্পনা করি, তখন সেই দুটো বিন্দুর মধ্যে যখন একটা বস্তুটা এখান থেকে এখানে আসছে তখন যা দূরত্ব হবে বিন্দু দূরত্ব, আবার বি এখানে একটা বিন্দু ছিল এখানে একটা বিন্দু ছিল, তাদের মধ্যে বিন্দু দূরত্ব সমান হবে না, কিন্তু তাদের মধ্যে যে কোণটা এটা সমান হবে। তাহলে ঘূর্ণনের দুটো বৈশিষ্ট্য, ঘূর্ণনের দুটো বৈশিষ্ট্য কি কি না, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এটা সমান হবে, আর এখানে যে অ্যাক্সিসটার উপর চারিদিকে ঘুরছে, তাহলে এক নম্বর কি হচ্ছে না, কোণটা সমান হবে, আর দু নম্বর হচ্ছে এই ঘূর্ণন অক্ষ অ্যাক্সিস অফ রোটেশন বা রোটেশনাল অ্যাক্সিস এটা কিন্তু অপরিবর্তিত থাকবে।
এই অ্যাক্সিসের চারিদিকে ঘুরবে, এটার কোনো পরিবর্তন হবে না এই অ্যাক্সিসটা। তাহলে এই দুটো হচ্ছে কন্ডিশন ঘূর্ণনের। এবার কোনো কোনো বস্তু যখন ঘূর্ণন হয়, ঘূর্ণন অক্ষটা বস্তুর মধ্যেও থাকতে পারে, আবার বস্তুর বাইরেও থাকতে পারে। ধরো একটা লাট্টু ঘুরছে, একটা লাট্টু ঘুরছে, লাট্টুটা এইভাবে ঘুরছে, এখানে কিন্তু ঘূর্ণন অক্ষ এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই পেরেকটার সাহায্যে এখানে ঘুরছে। তাহলে ঘূর্ণন অক্ষ কোনটা? ঘূর্ণন অক্ষ হচ্ছে এখানে এই সোজা, এখানে কিন্তু ঘূর্ণন অক্ষটা বস্তুটার মধ্যে আছে বা কেন্দ্রে আছে। আবার ধরো যখন আমরা জল তুলি ঘুরঘুরিতে, তখন কি হয়, এরকম একটা চাকা লাগানো থাকে, এভাবে ঘুরছে, কিন্তু ঘূর্ণন অক্ষ কোনটা? এটা, এর সাহায্যে চাকাটা এভাবে ঘুরছে, ঘূর্ণন অক্ষ কিন্তু অপরিবর্তিত আছে। কিন্তু যদি ধরো একটা গাড়ি বা তুমি একটা সাইকেল, তুমি সাইকেলটাকে এইভাবে গোল ভাবে ঘুরিয়ে যাচ্ছ, তাহলে কি তখন ঘূর্ণন অক্ষ এটা? এই ঘূর্ণন অক্ষের চারিদিকে তুমি এভাবে ঘুরাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার ঘূর্ণন অক্ষটা কিন্তু তোমার বস্তুর মধ্যে, অর্থাৎ সাইকেলের মধ্যে ঘূর্ণন অক্ষটা নেই, ঘূর্ণন অক্ষটা বস্তুর বাইরে আছে। তুমি সাইকেলটা এভাবে ঘোরাচ্ছ, বৃত্তাকার পথে তুমি গতিশীল, বা তোমার সাইকেল গতিশীল বৃত্তাকার পথে, কিন্তু ঘূর্ণন অক্ষ কিন্তু সেই ক্ষেত্রে বস্তুর বাইরে আছে। তাহলে ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণাক্ষ বস্তুর মধ্যেও থাকতে পারে বা বস্তুর বাইরেও থাকতে পারে। এটাই ছিল তোমাদের ঘূর্ণন। এবার আমরা করব মিশ্র গতি জিনিসটা কি। কি বললাম? মিশ্র গতি মিশ্র গতি আমরা কাকে বলবো? না, কোনো বস্তুর মধ্যে যদি চলন এবং ঘূর্ণন এই দুই প্রকারের গতি মিশ্রিত হয়ে থাকে, তখন বস্তুর ওই গতিকে আমরা বলবো মিশ্র গতি। আমাদের বাস্তবে অনেক গতি মিশ্র গতি, প্রকৃত চলন বা প্রকৃত ঘূর্ণনের মধ্যে পড়ে না, সবগুলো নয়, অনেক গতি আছে। যেমন ধরো, এটা একটু মুছছি, বোর্ডের জায়গাটা নেই। একটা রাস্তায় সরলরেখা বরাবর যখন একটা ধরো গাড়ি যাচ্ছে, যখন গাড়িটা যাচ্ছে, এই যে গাড়ির চাকার যে গতিটা, রাস্তায় একটা সরলরেখা বরাবর যখন গাড়ি যাচ্ছে, গাড়ির চাকার তো একটা গতি আছে। দেখো চাকাটা যখন এইভাবে ঘুরছে, কিন্তু এটা এর মধ্যে ঘূর্ণন গতি সৃষ্টি হচ্ছে, তাই না? আবার এর মধ্যে ঘূর্ণন গতি এখানে পাচ্ছি, কিন্তু এই ঘূর্ণন গতির জন্য চাকাটা এখান থেকে এই জায়গাতে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে চলনও হচ্ছে। তাহলে এই গতিটাকে আমরা কি বলবো? মিশ্র গতি। আমরা ধরো এই পৃথিবীর মধ্যে আছি, পৃথিবী কি হচ্ছে? পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি আছে, কারণ পৃথিবী লাট্টুর মতো নিজের চারিদিকেও পাক খায়, আবার এবার চারিদিকে পাক খেতে খেতে সূর্যের চারিদিকেও একবার ঘোরে। তাহলে সূর্যের চারিদিকে পাক খেতে খেতে যখন একবার ঘুরে সম্পূর্ণ হয়, সেটা 365 দিন লাগে, এটা ভূগোলে আগেই পড়েছো তোমরা। আর একবার যখন পাক খাচ্ছে, সেটার সঙ্গে নিজের নিজের অক্ষের চারিদিকে যখন পাক খাচ্ছে, অর্থাৎ দিন রাত হচ্ছে, সেটা 24 ঘন্টা সময় লাগে। তো আহ্নিক গতি বার্ষিক গতি কি তোমরা জানো? এখানে তাহলে কি দুই ধরনের একটা ঘূর্ণন গতি আমরা দেখতে পাচ্ছি, আহ্নিক গতি একটা ঘূর্ণন গতি, বার্ষিক গতি একটা ঘূর্ণন গতি। তাহলে পৃথিবীর গতিতে যে দুই ধরনেরই ঘূর্ণন গতি আছে তা নয়, এর মধ্যে চলনও আছে। কেন? কারণটা এই, ধরো এখানে সূর্য, তোমরা ভূগোলে পড়েছো যে অপুসুর অবস্থান আর হচ্ছে অনুসুর অবস্থান। পৃথিবী যখন ঘোরে, পৃথিবী, ছবিটা খুব ভালো করে আমি আঁকতে পারছি না, জাস্ট তোমরা বোঝার চেষ্টা করো। পৃথিবী যখন ঘোরে, তখন পৃথিবী কিন্তু বৃত্তাকার পথে সূর্যের চারিদিকে ঘোরে না, পৃথিবী কিন্তু বৃত্তাকার পথে সূর্যের চারিদিকে ঘোরে না, পৃথিবী ঘুরে উপবৃত্তাকার কক্ষপথে, ইলিপ্টিক্যাল কক্ষপথে ঘুরে। সেই জন্যই পৃথিবীর কখনো সূর্যের কাছে আসে, এখানে সূর্যের কাছে আসবে, কখনো সূর্য থেকে দূরে যায়। তাহলে ইলিপ্টিক্যাল কক্ষপথের জন্য পৃথিবী কখনো সূর্যের কাছে আসে, আবার কখনো সূর্য থেকে দূরে চলে যায়। তার মানে কি, পৃথিবীর মধ্যে একটা চলন গতিও দেখা যাচ্ছে। অর্থাৎ পৃথিবী শুধুমাত্র আহ্নিক গতি এবং বার্ষিক গতি এই দুই প্রকারের ঘূর্ণন গতি নিয়ে নয়, এর মধ্যে চলন গতিও লক্ষ্য করা যায়। তাই পৃথিবীর গতিও হলো এক প্রকার মিশ্র গতি। এরকম বহু মিশ্র গতির উদাহরণ আছে,
তো এই কটা জানো, বা বাস্তবে তোমরা তো অনেক দেখতে পাও, আর সে সম্বন্ধে বলছি না। এবার আমরা দেখব চলন ও ঘূর্ণনের পার্থক্যগুলো কি কি। না, 1 নম্বর, এখানে আমরা পয়েন্ট করছি গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ। চলনের গতিটা কি এরকম, সরলরৈখিক গতি। ঘূর্ণনের ক্ষেত্রে গতিটা কিরকম হয়, না একটা সমতলের উপর বক্রপথে ঘোরে বা বৃত্তাকার পথে ঘোরে, তাহলে সমতলিক বৃত্তাকার গতি। তারপরে পয়েন্ট দিচ্ছি, দেখো অপরিবর্তনশীল অংশ। অপরিবর্তনশীল অংশ চলনে কি অপরিবর্তন থাকে? চলন মানে কি, বস্তুটা দেখো এই দিকে যাচ্ছে, সরলরেখা বরাবর এই দিকে যাচ্ছে, অর্থাৎ বস্তুর এই দিকটা অপরিবর্তিত থাকে। তাহলে বস্তুর দিক বা অভিমুখ, দিক বা অভিমুখ চলনের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। আর ঘূর্ণনের ক্ষেত্রে কি অপরিবর্তিত থাকে? ঘূর্ণনের ক্ষেত্রে বস্তুর এই ঘূর্ণন অক্ষটা অপরিবর্তিত থাকে। তাহলে ঘূর্ণন অক্ষ। এরপর 3 নম্বর বলছি সরণ। চলনের ক্ষেত্রে কি হয়? রৈখিক চলন, অর্থাৎ একটা বস্তু এর মধ্যে দুটো বিন্দু নিলে, এটা যখন এখান থেকে এখানে যাবে, এই যে দুটো বিন্দুর মধ্যে যে সরণটা হচ্ছে, অর্থাৎ রৈখিক সরণ। দুটো বিন্দুর মধ্যে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, একটা বস্তুর দুটো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে যখন বস্তুটা এখানে যাচ্ছে, তাদের রৈখিক সরণ অপরিবর্তিত থাকবে, বা তাদের মধ্যে রৈখিক সরণ ঘটে। রৈখিক সরণ ঘটে। একই রকম যখন ঘূর্ণনের ক্ষেত্রে হচ্ছে, ঘূর্ণনের ক্ষেত্রে কিন্তু কৌণিক সরণটা অপরিবর্তিত থাকবে। ছবিতে এই বুঝিয়েছিলাম, এখানে বস্তুটা ছিল এই পয়েন্ট, এই পয়েন্ট, এখানে বস্তুটা আবার এখান থেকে এখানে আসলো, এই পয়েন্ট, এই পয়েন্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে যে কৌণিক দূরত্ব, এখান থেকে এখানেরও কৌণিক দূরত্ব কিন্তু একই আছে, অর্থাৎ ঘূর্ণনের ক্ষেত্রে কৌণিক সরণটা একই থাকে। কৌণিক সরণ একই থাকে। 4 নম্বর বলছি বেগ। 4 নম্বরে বলছি বেগ। চলনের ক্ষেত্রে বেগটা কি হয়? বেগটা ভেলোসিটিটা কি হবে? রৈখিক বেগ নিয়ে একটা যাবে, রৈখিক বেগ। রৈখিক বেগটা একই থাকবে, মানে দুটো বিন্দুর মধ্যে, একটা বস্তুর মধ্যে যদি আমরা দুটো বিন্দু কল্পনা করি, সেই দুটো বিন্দুর রৈখিক বেগটা অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে একটা বস্তু, সেই বস্তুর যে দুটো বিন্দু নিয়েছি, কল্পনা করেছি, সেই দুটো বিন্দুর মধ্যে রৈখিক বেগটা পরিবর্তন হবে। কারণ কি, দেখো বস্তুটা এরকম ছিল, এরকম ছিল, এখান থেকে ধরো বস্তুটা এখানে যাচ্ছে, এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্ব অনেক বেশি, কারণ যত এর ব্যাসার্ধটা বাড়বে, এখানে ব্যাসার্ধ এটা ছিল, আবার ব্যাসার্ধ এখানে, যত ব্যাসার্ধ বাড়বে তত কি হবে, তার এই রৈখিক দূরত্বটা বাড়বে। এখানে এইটুকু ছিল, এখানে এতটা হয়ে গেল। অর্থাৎ ঘূর্ণনের ক্ষেত্রে
একটা যদি বস্তু ঘুরতে থাকে তার যদি আমরা দুটো বিন্দু কল্পনা করি, তাদের কিন্তু রৈখিক বেগটা একই থাকবে না, কিন্তু তাদের কৌণিক বেগ একই থাকবে। তাহলে বেগ এখানে রৈখিক বেগ একই থাকে, এখানে কিন্তু কৌণিক বেগ একই থাকে। তো এটাই ছিল তোমাদের ত্বরণ আর ঘূর্ণনের পার্থক্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা গতির প্রকারভেদগুলো নিয়ে পড়লাম। এবার পড়বো গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি সম্বন্ধে। তো গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি যেগুলো আছে তার মধ্যে প্রথমে আমরা শুরু করছি সরণ, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণের যদি সংজ্ঞা বলতে বলা হয় কি বলবো না, কোন গতিশীল বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তনকে সরণ বলা হয়। কি বললাম? কোন গতিশীল বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তনকে বলা হয় সরণ, এবং সরণ একটি নির্দিষ্ট দিক বা নির্দিষ্ট অভিমুখে হয়। বোঝা গেল? কোন গতিশীল বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তনকে সরণ বলা হয়। সরণ সবসময় একটি নির্দিষ্ট দিক বা অভিমুখে হয়। এটা হচ্ছে সরণের সংজ্ঞা, বললে এটাই বলবে। এবার সরণ জিনিসটা ভালো করে বোঝো। ধরো তিনটা হরিণ একটা গুহায় থাকে, হ্যাঁ, তারা এবার সকাল হলেই বিভিন্ন দিকে ঘাস খেতে বেরিয়ে যায়, ঘাস পাতা খেতে বেরিয়ে যায়। কিন্তু যে জায়গায় জল খাবে সেই জায়গাটা ধরো এখানে, এখানে জল আছে। তাহলে একটা হরিণ এই পথে ঘাস খেতে এইদিকে গেল, এখানে খেলো, আরেকটা হরিণ এই পথে গেল, এখানে খেলো। হ্যাঁ, আলটিমেট তারা যখন জল খেতে পৌঁছাচ্ছে এই জায়গায় এসে পৌঁছাচ্ছে। এই হরিণটাও যেমনি যাক, জল কিন্তু এখানে আছে যেহেতু এখানে পৌঁছাতে হচ্ছে। আরেকটা হরিণ কি করলো, এই সোজা বরাবর গেছে, যেখানে ঘাস পেয়েছে খেয়েছে, দিয়ে এই জায়গায় পৌঁছেছে। তাহলে দেখো এদের মধ্যে সরণ কোনটা হচ্ছে? সরণ কিন্তু এইভাবে ঘুরে গেছে, মানে এ বেশি সরণ হয়েছে, এর বেশি হয়েছে, এর কম হয়েছে, এরকম কিন্তু নয়। এদের সরণ কিন্তু ধরা হবে সরলরেখা বরাবর যে দূরত্বটা গেছে ওই দূরত্বটাকে সরণ বলা হবে। আর মানটা কি বলা হবে? ধরো এটা পশ্চিম, এটা পূর্ব, পশ্চিম থেকে পূর্ব দিকে এটা সাপোজ ধরো 10 মিটার, 100 মিটার। পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা পশ্চিম থেকে পূর্ব দিকে 100 মিটার সরলরেখা বরাবর গেছে, এটা হচ্ছে সরণ। বোঝা গেল সরণটা তাহলে কি? তাহলে সরণের প্রথমে কি বললাম? সংজ্ঞা বললাম, অর্থাৎ ডেফিনেশন। এবার বলছি সরণের মান ও দিক বা অভিমুখ। এই ছবিটা তোমাদের মুছে দিলাম। এই যে এভাবে যাচ্ছিল, এ পয়েন্ট ছিল, বি পয়েন্ট ছিল। তাহলে এ বি এর মধ্যে দূরত্বটা আমরা সরলরেখিক যে দূরত্ব স্কেল দিয়ে মাপলে যে দূরত্ব পাবো, এই দূরত্বটাই হচ্ছে সরণের মান। আর অভিমুখ কি না, এখান থেকে এই দিকে গেছে, তাহলে সরলরেখা বরাবর যে অভিমুখে যাচ্ছে সেটা এর সরণের অভিমুখ, অর্থাৎ এখানে পশ্চিম থেকে পূর্ব দিকে সরণ হচ্ছে। এটাই গেল সরণের মান ও অভিমুখ। এবার এটা একটা উদাহরণ দিয়ে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা বস্তু পশ্চিম থেকে পূর্ব দিকে 4 মিটার গেছে এবং তারপরে আবার পূর্ব থেকে উত্তর দিকে 3 মিটার গেছে। তাহলে এর তো একটা সরণ হয়েছে। বস্তুটা ফার্স্ট এখানে ছিল, এখান থেকে তারপর এটা এই পজিশন ছিল, এই পজিশন থেকে বি পজিশনে আসছে, বস্তুটা সরণ হয়েছে এবং এর একটা অভিমুখও আছে। তাহলে এর সরণ এবং অভিমুখ আমাদের বের করতে হবে। এর জন্য আমরা কি করব না, এটা মনে মনে যোগ করে দাও, ডট ডট দিয়ে যোগ করে দাও। দেখো একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। ত্রিভুজ সৃষ্টি হতে দেখতে পাচ্ছ এটা অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ আমরা কি বলছি সরণের সংজ্ঞায়, সরণ সবসময় যে প্রাথমিক দূরত্ব এবং অন্তিম দূরত্ব তাদের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তাহলে সরলরৈখিক দূরত্ব প্রাথমিক দূরত্ব আর অন্তিমের দূরত্বের মধ্যে সরলরৈখিক দূরত্ব এটা, এই ডট ডট লাইনটা।
তাহলে এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, সেই জন্য এই সূত্রটা আমরা বের করব। এটা তাহলে কি এ বি, তাহলে এ বি সমান আমরা কত পাবো, এ বি সমান রুট ওভার অফ এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সূত্রটা তো বললাম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ সমান রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা করা হয়েছে। তাহলে সমান আমরা কত পাচ্ছি না, 4 4 16 প্লাস 3 3 9, 16 9 25 সমান 5। রুট ভাঙতে গেলে রুট দেওয়ার আগে প্লাস মাইনাস দিতে হয়, হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস 5 হবে। কিন্তু আমাদের এখানে তো মাইনাসটা দরকার হচ্ছে না, কারণ এই মানটা কখনো মাইনাস হতে পারে না, তাই এটা আমরা পাচ্ছি 5। সরণ মাইনাস তখন বলা যাবে, এইদিকে যদি আমরা প্লাস ধরি তখন এর অপোজিট দিকে আবার যে সে যদি আসে তখন সেটা মাইনাস ধরবো, কিন্তু এই দিকে আছে, একটা অ্যাক্সিসে আছে। অর্থাৎ এখানে যদি তুমি অ্যাক্সিস কল্পনা করো, এভাবে একটা অ্যাক্সিস যদি কল্পনা করো, ওয়াই এটা হচ্ছে এক্স, সে দেখো এটা প্লাস প্লাস পজিশনে কিন্তু আছে, তাই না? অর্থাৎ এখানে আমরা যে 5 মিটার, 5 মিটার বস্তুটা সরানো হচ্ছে। এবার এর অভিমুখ কোন দিকে সেটা বলতে হবে। এটা কি দিক ছিল, পূর্ব দিক। যে কোনো ম্যাপ বা ছবি আঁকলে তার এই দিকটা কি হয়, পূর্ব দিক হয়, এই দিকটা হয় পশ্চিম, এই দিকটা হয় উত্তর, আর এই দিকটা হয় দক্ষিণ, তাই না? ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এভাবে হয় দিকগুলো। তাহলে বস্তুটা প্রথমে পূর্ব দিকে গেল, তারপরে আবার উত্তর দিকে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এখন বস্তুর মুভমেন্টটা কোন দিকে, এই জায়গাটাকে আমরা কি বলবো, এখানটা যদি উত্তর হয়, এখানটা যদি পূর্ব হয়, এখানটাকে তাহলে আমরা কি বলবো, উত্তর পূর্ব। তাহলে বস্তুটি উত্তর পূর্ব দিকে 5 মিটার গেছে। তাহলে অভিমুখটা আমরা পেলাম উত্তর পূর্ব দিক, এটা অভিমুখ, আর সরণের মানটা পেলাম 5 মিটার। এভাবে আমরা মান এবং অভিমুখ যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা বলছি যে রাশি, সরণ একটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি কি না, যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, সেটাকে আমরা বলি স্কেলার রাশি। এবং যার মান এবং অভিমুখ দুই আছে সেটাকে আমরা বলি ভেক্টর রাশি। সরণটা আমরা বারবার বললাম যে সরণটা কোনো পথ নির্ভর নয়, কোন পথে যাচ্ছে সেটার উপর ডিপেন্ডেবল নয়। প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। তাহলে সরণের একটা মান আছে এবং কোন দিকে যাচ্ছে একটা দিকও আছে, সেই জন্য সরণ কি, সরণ একটা ভেক্টর রাশি। কি বললাম, সরণ একটা ভেক্টর রাশি। এবার বলছি শূন্য সরণ। শূন্য সরণ, ধরো তোমরা অনেকে সার্কাস দেখেছো, সার্কাসে একটা হাতি সাইকেল চালাচ্ছে, সার্কাস নিশ্চয়ই দেখেছো, হাতিটা সাইকেল চালাচ্ছে। সে স্টার্ট করেছিল কোথায়, এখানে। হাতিটা এখান থেকে সাইকেলটা স্টার্ট করেছিল, সাইকেলটা চালিয়ে চালিয়ে আবার এই জায়গাতেই পৌঁছালো। তাহলে যেই জায়গা থেকে সরণ কি, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। হাতিটা এখানে সাইকেল স্টার্ট করেছিল সার্কাসে, চালিয়ে আসার পর আবার এখানেই থামলো। তার মানে কি, এর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই। তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হওয়ার জন্য এর কোনো সরণ হলো না। এই সরণটাকে আমরা বলবো শূন্য সরণ। এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তুমি একটা সোজাসুজি উলম্ব হবে, উপর দিকে ঢিলটা ছুঁড়ে দাও, ঢিলটা আবার এসে কি হবে, সেই সোজাই পড়বে। তুমি যদি এই সোজা ছুঁড়ে দিয়ে হাতটা এখানে রেখে দাও, ঢিলটা এসে আবার তো হাতেই পড়বে, তাই না? তাহলে এই সরণটাকে আমরা বলবো শূন্য সরণ। এবার সরণের আমরা জ্যামিতিক প্রকাশ করতে পারি, জ্যামিতিক ভাবে সরণটা বের করতে পারি। তাহলে সরণের জ্যামিতিক প্রকাশ। দেখো, জ্যামিতিক প্রকাশ মানে আমাদের প্রথমে আমরা 2 ডাইমেনশনালে দেখাচ্ছি জিনিসটা কিভাবে হয়।
এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বস্তুটা সরণ হচ্ছে, এভাবে যাচ্ছে বস্তুটা, এখানে দিয়ে পৌঁছালো, ঠিক আছে, আলটিমেট বস্তুটা এখানে আসছে। তাহলে এর স্থানাঙ্ক কত? এদিক বরাবর একটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি এক্স, আর এখানে এটা ছিল এই ডিস্টেন্সটা, এখান থেকে এটা ওয়াই। তাহলে এক্স ওয়াই এর স্থানাঙ্ক জ্যামিতিক ভাবে যেটা বলছি, এটা ও। তাহলে সরণ অ্যাকচুয়ালি হচ্ছে কতটা? সরলরেখা বরাবর যেটা যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা, তাই না? এটাই সরণ। সরণ পথ নির্ভর নয়, আগেই বলা হয়েছে। তাহলে এটা ছিল ওয়াই, এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে বস্তুটা সরণ কত হচ্ছে? এখানে ধরো বিন্দুটা হচ্ছে পি, ও থেকে পি বিন্দুতে বস্তুটা আসছে বা কণাটা আসছে। তাহলে সরণ কি বলবো আমরা? ও পি সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সে একই সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ সমান রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে এটা ধরো আলফা কোণ করে আছে, ওই জন্য এটা লম্ব, এটা ভূমি। যার সঙ্গে কোণটা থাকে সেটা ভূমি হয়, আর যার সঙ্গে কোণটা থাকে না, মানে সে কোণের অপোজিট দিকটা হয় লম্ব। এটা তোমরা অলরেডি জানো। তাহলে এখান থেকে আমরা কিন্তু এর মানটা পেয়ে গেলাম। এক্স ওয়াই এর মান বসে দিলেই তো আমরা ওপির মান পেয়ে যাবো, অর্থাৎ সরণ কতটা হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে সরণের আমরা মান বের করতে পারলাম। কিন্তু এর এবার অভিমুখ বের করতে হবে জ্যামিতিক ভাবে। অভিমুখটা আমরা কি করে পাবো? দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আলফা, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি? ট্যান আলফা। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি পড়েছিল, মনে আছে? তাহলে যেহেতু এখানে আমরা এটা থিটাও ধরতে পারি, যেহেতু আলফা লিখেছি, তাহলে ট্যান আলফা সমান লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স। এখান থেকে আমরা বলতে পারি যে আলফা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই কোণটা পেয়ে গেলে আমার অভিমুখটা বলতে পারবো। কিভাবে বলবো? না, এক্স অক্ষের সঙ্গে ওয়াই আর এক্স এর মান বসে দিলাম, তাহলে আলফার মান একটা কোণ পেলাম। ধরো এটা সাপোজ বলছে এটা 30 ডিগ্রি পেয়েছি, সাপোজ ধরো এটা ধরলাম, তাহলে অভিমুখটা কি বলবো? না, এক্স অক্ষের সঙ্গে বস্তু কোণাটি 30 ডিগ্রি কোণে যাচ্ছে। এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে বস্তু কোণাটা যাচ্ছে, এটা তার অভিমুখ। তাহলে আমরা জ্যামিতিক ভাবে সরণের মান এবং অভিমুখ বের করে দেখাতে পারলাম। এবার এটা 2 ডাইমেনশনালে করলাম। এবার যদি তোমাদের 3 ডাইমেনশনালে সরণটা কি হয় জ্যামিতিক প্রকাশ যদি আমরা করি, 3 ডাইমেনশনাল 3টা অ্যাক্সিস আঁকবো এভাবে। তাহলে দেখো বস্তুটা যদি কেন্দ্র থেকে যায়, প্রথমে দেখাচ্ছি যে এখানে ছিল কেন্দ্র, এখান থেকে এই পয়েন্টে গেল, পি পয়েন্টে, যেটা আমরা 2 ডাইমেনশনালে দেখেছিলাম। 2 ডাইমেনশনালে এটা করেছিল যে এরকম ছিল, এখানে গিয়েছিল পি পয়েন্টে, যে স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই। সেই ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম? যে ওপি সমান পেয়েছিলাম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 ডাইমেনশনালের ক্ষেত্রে। তাহলে এখানে পি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এক্স ওয়াই জেড। এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা পি পয়েন্টের স্থানাঙ্ক এটা। এবার আমাদের বের করতে হবে ওপি এর মধ্যে দূরত্বটা। তাহলে ওপি এর মধ্যে দূরত্বটা কি করে পাবো? না, এইখানে এই রেখাটার উপর যদি একটা এখান থেকে টর্চ জ্বালো, তাহলে এই শ্যাডোটা এখানে পড়বে। এটা তো একটা সমতল এইভাবে আছে, এই সমতলের উপর অর্থাৎ এক্স ওয়াই সমতলের উপর এর শ্যাডোটা পড়বে। সেটা কিভাবে পড়বে? না, পি পয়েন্টে শ্যাডোটা এখানে পড়বে, এটা এরকম পড়বে। তাহলে এই দূরত্বটা আমরা যোগ করব এখানে, এটা আর এখান থেকে এটা। এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা মানেই হচ্ছে ওয়াই, এটা লিখবো ওয়াই। এই ডিসটেন্সটা কত?
এই ডিস্টেন্সটা হচ্ছে, এই ডিস্টেন্সটা মানে হচ্ছে এক্স, আর এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা মানে হচ্ছে জেড এর ডিস্টেন্স, মানে এটা হচ্ছে জেড। তাহলে এই ক্ষেত্রে আমরা ওপি দূরত্বটা কত পাবো না, ওপি সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার বলছি বস্তুটা অরিজিন থেকে স্টার্ট হয়ে এখানে পৌঁছেছিল, এবার অরিজিন থেকে স্টার্ট না হয়ে যদি খানিক দূর এই বিন্দু থেকে স্টার্ট হয়, ধরো এটা কিউ বিন্দু, কিউতে স্টার্ট হয়ে পিতে পৌঁছালো, সেই ক্ষেত্রে কি হবে? একরকম টু ডাইমেনশনাল ক্ষেত্রেও এটা হতে পারে। টু ডাইমেনশনাল ক্ষেত্রে ধরো এখান থেকে স্টার্ট হয়ে কিউ থেকে স্টার্ট হয়ে পিতে গেছে, তাহলে সেহেতু সেখানে এর স্থানাঙ্ক কত ছিল, এটা x1 y1, এই স্থানাঙ্কটা হবে x2 y2। তখন এটা কত আমরা বলবো, ওপি সমান কত লিখতাম এখানে, সেই ক্ষেত্রে হলে টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা লিখতাম ওপি সমান রুট ওভার অফ বেশি স্থানাঙ্ক মাইনাস কম স্থানাঙ্ক, অর্থাৎ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। একই রকম ভাবে যখন আমরা থ্রি ডাইমেনশনালে করব, সেই ক্ষেত্রে যদি স্থানাঙ্কটা এখানটাতে হয় x1 y1 z1, আর এখানে স্থানাঙ্ক যদি হয় x2 y2 z2, তখন আমরা কি পাবো, এই QP এই দূরত্বটা কত পাবো, তখন এই QP সমান আমরা পাবো, এখানে লিখতে ভুল হবে না, এখানটা লিখছি QP সমান পাবো রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কয়ার। এটা পাবো। যখন বস্তুটা অরিজিন থেকে হয়েছিল তখন কি এভাবে লেখা যেত না, যেত। সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে x1 এর জায়গায় এখানে স্থানাঙ্কটা কত ছিল, x0 y0 z0, এখানে ও পয়েন্টের স্থানাঙ্ক x0 y0 z0, এই মানগুলো কত, সব জিরো মান। তো তাহলে x2 মাইনাস 0 বসালে কত হবে, x2 ই তো পাবো, সেটাকে আমরা ইন জেনারেল x লিখছি। y মাইনাস 0 করলে তো y পাই, সেই জন্য আমরা যখন অরিজিন থেকে স্টার্ট করবো এইভাবে লিখলে হবে। আর যখন আমরা অরিজিনের কোন দূরত্বে একটা বিন্দু থেকে স্টার্ট হয়ে আরেকটা বিন্দুতে যাচ্ছে, তখন আমরা এভাবে লিখবো। সেই ক্ষেত্রে দূরত্বগুলো তোমাদের তাহলে কি হবে, এই দূরত্বটা হচ্ছে z2, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে জ্যামিতিক ভাবে আমরা সরণের মান এবং অভিমুখ বের করে দেখাতে পারলাম। এবার হচ্ছে সরণের একক। দেখো সরণ একটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের এককও যা হবে সরণের এককও তাই হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা যদি বলি, তাহলে সিজিএস পদ্ধতিতে বলবো সেন্টিমিটার, সিজিএস এ বলবো সেমি, এফপিএস বলবো ফুট, আর এসআই পদ্ধতিতে বলবো মিটার। এবার বলছি মাত্রা, সরণের মাত্রা কি বলবো, সরণের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এল, লেন্থ, ক্যাপিটাল এল। তাহলে সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, ব্র্যাকেট দিয়ে এভাবে লিখে দিতে পারো। তাহলে আমাদের সরণ কমপ্লিট হলো। এবার সরণ সম্বন্ধে কতগুলো অঙ্ক করা যাক। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ছায়ার বই ফলো করো, তাই ছায়ার বইয়ে যে অঙ্কটা একটা উদাহরণ দেওয়া আছে সেটা আমি বলছি। দেখো, একটি বস্তুকণা 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলছে। 1 নম্বর, কণাটি যখন বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করে আর বৃত্তাকার পথটি সম্পূর্ণ করে, তখন অতিক্রান্ত পথ ও সরণ কত, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, একটা কণা এভাবে একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার। এই 7 সেন্টিমিটার বৃত্তাকার পথ বরাবর চলছে। প্রথমে কি করছে না, এর অর্ধেক পথ অতিক্রম করছে। তাহলে ধরো কণাটা প্রথমে এ ছিল, এ থেকে বি পয়েন্টে গেল, এ থেকে বি পয়েন্টে আসলো,
অর্থাৎ অর্ধেক পথ গেল, সেই ক্ষেত্রে অতিক্রান্ত পথ কতটা হবে আর সরণ কতটা হবে নির্ণয় করতে বলেছে। তো এটা করার আগে আমরা জানবো টোটাল অতিক্রান্ত পথটা কত। টোটাল অতিক্রান্ত পথ মানে কি, বৃত্তের এই পরিধিটা বের করলে হবে। পরিধি সমান আমরা কি জানি, পরিধি সমান আমরা জানি যে 2πr। তাহলে 2πr সমান করলে কত পাচ্ছি, 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7 গুণিত আর রেডিয়াসটা দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা এটা পাচ্ছি 2 গুণিত 22 মানে 44 সেন্টিমিটার। প্রথম কোশ্চেনে ছিল অর্ধেক পথ গেলে তার অতিক্রান্ত পথ কত হবে, সরণ কত হবে। তাহলে যখন 1 নম্বরটা বলছি, যখন অর্ধেক পথ যাবে অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, তখন অতিক্রান্ত দূরত্ব হবে, মোট যদি 44 হয় তার অর্ধেক যাচ্ছে, এখানে আসলে তারপরে তো কমপ্লিট হতো, এইভাবে ঘুরে আবার এখানে আসলে তো ফুল সম্পূর্ণ পথ যেত। তাহলে এখান থেকে এখানে আসছে মানে অর্ধেক পথ আসছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটা হবে 44/2 সমান 22 সেন্টিমিটার। সরণ কি হবে, সরণ পথের উপর নির্ভর করে না, সরলরেখা বরাবর তার দূরত্বটা সরণে নির্ভর করে। তাহলে সরণটা হবে কত না, এখান থেকে এই দূরত্ব 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা কত, এইখান থেকে এই দূরত্ব 7 7 14, তাহলে 14 সেন্টিমিটারটা হবে সরণ। আবার 2 নম্বর কি দিয়েছিল, যখন সম্পূর্ণ পথ কভার করবে সেই ক্ষেত্রে অতিক্রান্ত পথ কত হবে না, যখন সম্পূর্ণ পথ অর্থাৎ এ পয়েন্ট থেকে শুরু করে আবার ঘুরে পয়েন্টে বস্তুকণাটা আসবে, তখন তার অতিক্রান্ত পথ তাহলে কত হবে না 44 সেন্টিমিটার, কারণ পুরো পরিধিটাই কভার করলো। আর সরণ কত হবে, সরণ হবে 0, কারণ প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। এই পয়েন্টে ছিল আবার ঘুরে এই পয়েন্টে আসলো মানে কত, সরণটা হবে 0। তাহলে এই প্রবলেমটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো তোমাদের উদাহরণ দিয়ে দেওয়া আছে, একটি বস্তু পূর্ব দিকে 10√3 মিটার চলার পর উত্তর দিকে 10 মিটার চললো, বস্তুটির সরণের মান ও দিক নির্ণয় করো। দেখো তাহলে কি ছবিটা আগে আঁকো, ছবি আঁকলে ইজিলি বুঝতে পারবে। প্রথমে পূর্ব দিকে যাচ্ছে 10√3, তারপর আবার পূর্ব দিকের পর উত্তর দিকে যাচ্ছে 10 মিটার। তাহলে এর মান অভিমুখ বের করতে বলেছে, মান কতটা হবে, সরণের মান বললে প্রাথমিক অবস্থান এটা ছিল, অন্তিম অবস্থান এটা ছিল, তো এটা যোগ করো, এটা সমান কত পাবো না, এখানে যদি ধরো এটা সাপোজ বলছি পি, এটা ছিল ধরো কিউ, এখানে একটা অ্যাঙ্গেল ধরে নাও থিটা বা আলফা, যে খুশি ধরো। তাহলে এখান থেকে আমরা পি কিউটা বের করতে পারবো। একটু আগে আমরা এটা থিওরি যখন পড়াচ্ছিলাম বলেছিলাম পি কিউ কি করে বের করবো, √of 10√3 স্কয়ার প্লাস 10 স্কয়ার। আবার থিটা সমান কত, থিটা সমান 10/10√3 tan ইনভার্স, তাই না, জাস্ট সূত্রটা বসে দেবো। তাহলে এখানে কিউপি কত পাবো, সরণের মানটা কত পাবো না, পি কিউ সমান √of 10√3 তার হোল স্কয়ার প্লাস 10 স্কয়ার। এটা ক্যালকুলেট করলেই আমরা এর মানটা পাবো। অভিমুখটা কি করে পাবো, অভিমুখটা পাবো যে থিটা সমান y/x tan ইনভার্স y/x অর্থাৎ 10/10√3। এটা করলে আমরা থিটাটাও পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা মান এবং অভিমুখটা বের করতে পারলাম। এবার আমরা পড়ব দ্রুতি অর্থাৎ স্পিড। দ্রুতির সংজ্ঞা যদি আমরা বলি, কি বলবো, সংজ্ঞা সময়ের সাপেক্ষে কোন বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে, কি বললাম, সময়ের সাপেক্ষে কোন বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলা হয়। অর্থাৎ দ্রুতি, এটাকে আমরা যদি ভি দিয়ে ডিনোট করি, দ্রুতি ভি সমান মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, সেটা যদি এল হয়, ডিভাইডেড বাই মোট সময়। কি বললাম, দ্রুতি ভি সমান মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই মোট সময়। অর্থাৎ একটা বস্তু এখানে ছিল, এখান থেকে যেমন খুশি ভাবে সে এখানে আসলো, তাহলে মোট এই অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে সেই সময়, সেটাই হলো কিনা দ্রুতি।
এবার দ্রুতি অনেক রকমের আছে, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, সমদ্রুতি, হ্যাঁ এরকম ব্যাপারগুলো আছে। তাহলে আমরা জানবো এবার গড় দ্রুতি। গড় দ্রুতি, ধরো বস্তু কণাটা কি বললাম এখান থেকে এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপর এখানে আসছে, এখানেটা, তাহলে বস্তু কণাটা এ থেকে বি তে আসতে, এ থেকে বি এর ধরো দৈর্ঘ্যটা হচ্ছে L1, এ বি সি, এখানটার নাম দিচ্ছি ডি, তিনটা অবস্থান, ঠিক আছে। তাহলে চারটে অবস্থান অর্থাৎ তিনটা দূরত্ব। তাহলে এ থেকে বি এর মধ্যে দূরত্বটা L1, বি থেকে সি এর মধ্যে দূরত্বটা L2, সি থেকে ডি এর মধ্যে দূরত্বটা L3। এই L1 দূরত্ব আসতে সাপোজ ধরো সময় লেগেছে T1, L2 অর্থাৎ বি থেকে সি দূরত্ব আসতে সময় লাগছে T2, সি থেকে ডি তে আসতে সময় লাগছে T3। এটা বাঁকিয়ে দেখেছি, এরকম সোজা করেও টানতে পারো, এভাবেও টানতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে আসলো। তাহলে গড় দ্রুতি আমরা কি পাবো? মোট অতিক্রান্ত দূরত্ব ভাজিত মোট সময়। তাহলে গড় দ্রুতি সমান আমরা লিখবো, গড় দ্রুতি মানে এভারেজের জন্য ভিটাকে এভাবে ঘেরা হয়, এভারেজ চিহ্ন। তাহলে গড় দ্রুতি ভি সমান মোট অতিক্রান্ত দূরত্ব কত? L1 প্লাস L2 প্লাস L3, L1 প্লাস L2 প্লাস L3 ডিভাইডেড বাই মোট সময় করব T1 প্লাস T2 প্লাস T3। এভাবে আমরা গড় দ্রুতি বের করতে পারবো। এবার বলছি তাৎক্ষণিক দ্রুতি, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কোন একটা নির্দিষ্ট মুহূর্তে যদি তোমাকে বলে দ্রুতি কত, এটা হলো এভারেজ স্পিড। এবার হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি, ধরো তুমি মোটর বাইকে চেপে যাচ্ছ, সঙ্গে সঙ্গে যে তোমার চালাচ্ছে, হ্যাঁ, বা তুমি নিজে ধরো চালাচ্ছ, ড্রাইভ করছো, তুমি তোমার কাঁটাটা দেখলে কত স্পিডে তুমি চালাচ্ছ, ওই সঙ্গে সঙ্গে তুমি যেটা দেখলে, যে স্পিডটা দেখতে পেলে, ওইটা তোমার হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তোমার কখনো স্পিড বাড়ছে বা কখনো কমছে, সেটা কিভাবে পাবো আমরা? গড় দ্রুতি থেকে পেলাম। গড় দ্রুতি করলে সেটা পেয়ে যাচ্ছি। কিন্তু যদি সঙ্গে সঙ্গে যদি বলো যে এখন কত স্পিডে যাচ্ছে, তোমার পেছনে একজন বসে আছে, বলছে কিরে কত স্পিডে চালাচ্ছিস, তুমি সঙ্গে সঙ্গে সেটা দেখে কি বলে যে এত স্পিডে আমি চালাচ্ছি, যে 50 কিলোমিটার/আওয়ার বেগে আমি চালাচ্ছি। এই সঙ্গে সঙ্গে যেটা দেখলে এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এবার এই সঙ্গে সঙ্গে দেখার যে পরিমাণটা, এটার সময়টা কত হতে পারে? এটা তো একটা নির্দিষ্ট সময় থাকতে পারে। সঙ্গে দেখছে দ্রুতি মানে কি হয়েছে, একটা দৈর্ঘ্য একটা সময় ভাগ হচ্ছে। তাহলে এই তাৎক্ষণিক দ্রুতিটা অর্থাৎ খুব একটা সূক্ষ্ম সময় নিতে হবে। ধরো তুমি ট্রেনে চেপে যাচ্ছ, ট্রেন চালু হওয়ার পর যখন আরেকটা জায়গাতে পৌঁছায়, ট্রেন তো অনেক সময় লাগে। ধরো কলকাতা থেকে দিল্লি যাচ্ছ, কলকাতা থেকে দিল্লি ডিস্টেন্স তো অনেকক্ষণ লাগবে সময়। তাহলে ট্রেনের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে 3 সেকেন্ড সময় দ্রুতি কত হচ্ছে, বা 1 সেকেন্ড সময় দ্রুতি কত হচ্ছে, এই 1 সেকেন্ডটা দিল্লি থেকে কলকাতা যাওয়ার জন্য খুবই ক্ষুদ্র সময়। তাৎক্ষণিক দ্রুতি যখন বের করব, এই ক্ষুদ্র সময়ের মধ্যে কি হচ্ছে আমাদের বের করতে হবে। এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির বৈশিষ্ট্য। কিন্তু ধরো তুমি এখানে একটা চারতলা বাড়ি আছে, এখান থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই বাড়ির ছাদ থেকে তুমি একটা ঢিল ফেললে, ঢিলটা এসে মাটিতে পড়বে উলম্ব হবে নিচের দিকে। এই ক্ষেত্রে কিন্তু যদি 1 সেকেন্ড সময়ে ঢিলটা যদি বলো যে কতটা যাচ্ছে, 1 সেকেন্ড সময়ে যা এর দ্রুতি, সেটা তাৎক্ষণিক দ্রুতি, সেটা বললে হবে না। মানে 1 সেকেন্ড সময় অতিক্রান্ত পথ বের করলে হবে না, কারণ এখানে 1 সেকেন্ড সময় মানে অনেক বেশি সময় ধরা হয়ে যাচ্ছে। কারণ একটা ঢিলের এখান থেকে এখানে পৌঁছাতে হার্ডলি 1 সেকেন্ড বা তার একটু বেশি সময়ই লাগবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে আরো ক্ষুদ্র সময় ধরে নিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক দ্রুতি বলতে গেলে 1/20 সেকেন্ড বা 1/30 সেকেন্ড বা 1/10 সেকেন্ড, যত সূক্ষ্ম করা যায়, মানে 10/1 বা 30/1 বা 20/1, হ্যাঁ, একটা সেকেন্ডকে এভাবে ভেঙে নিতে হবে। ওই সূক্ষ্ম সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কতটা, সেটা আমরা
এবারে অতিক্রান্ত দূরত্ব আর ওই সূক্ষ্ম সময় দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতি সেই ক্ষেত্রে পাবো। তাহলে দূরত্বটা কত সেই অনুযায়ী আমাদের সময়টা ধরতে হবে। তাহলে তাৎক্ষণিক দ্রুতি আশা করি তোমরা বুঝতে পারলে। এই ক্ষুদ্র দূরত্ব যখন আমরা ধরি তখন ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী তোমরা জেনেছো বা দেখেছো, তাহলে ভি সমান কি পাবো? ভি সমান লিমিট টি টেন্ডস টু 0 ডেল্টা এল বাই ডেল্টা টি। কারণ কি খুব ক্ষুদ্র সময় ধরা হয়েছে, ক্ষুদ্র সময়ের জন্য ডেল্টা লিখি। আগের ভিডিওতে তোমাদের এই ডেল্টা, ডেল, লিমিট এই জিনিসগুলো বুঝিয়েছিলাম, আশা করি বুঝেছো। যারা ভিডিওটি এখনো দেখেনি তারা দেখে নাও যদি না বুঝতে পারো। সমান ডিএল বাই ডিটি বা ডিএল ডিটি, এটা হবে এই ক্ষুদ্র সময়টা। এটা ক্ষুদ্র সময়, এটা ক্ষুদ্র দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এভাবে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করতে পারবো। এটা হচ্ছে লিমিট ডেল্টা টি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। তাহলে তাৎক্ষণিক দ্রুতি হলো। এবার আমরা জানবো দ্রুতি একটা কি রাশি, অর্থাৎ স্কেলার রাশি না ভেক্টর রাশি। দেখো দ্রুতি কোন দিকে যাচ্ছে সেটা আমাদের জানার প্রয়োজন নেই। দ্রুতি একটা শুধু মান বোঝাবে, যে এত কিলোমিটার পার আওয়ার, পূর্ব দিকে এত কিলোমিটার পার আওয়ার এটা বলছে না, খালি বলছে এত স্পিডে যাচ্ছে, 5 কিমি পার আওয়ার স্পিড, 5 কিমি পার আওয়ার স্পিডে যাচ্ছে। তাহলে যা একটা মান বোঝাচ্ছে, অর্থাৎ দ্রুতি একটা স্কেলার রাশি। স্কেলার রাশি মানে যে ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, সেটাই স্কেলার রাশি। তাহলে দ্রুতি একটি স্কেলার রাশি। এরপর হচ্ছে দ্রুতির একক। দ্রুতির একক কি? দ্রুতি সমান আমরা কি বলেছি? এল বাই টি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা সিজিএস এ বলি, সিজিএস একক বললে কি বলবো না, সেন্টিমিটার পার সেকেন্ড। এফপিএস এ বললে ফুট পার সেকেন্ড, আর এসআই এ বললে মিটার পার সেকেন্ড। এবার যদি এর মাত্রা বলি, মাত্রা কি হবে? মাত্রা বললে আমরা কি বলবো না, মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ দূরত্বের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা ডিভাইড বাই সময়ের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা কত? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল ডিভাইডেড বাই সময়ের মাত্রা কত? সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা এটা পাচ্ছি এল টি ইনভার্স। এটা কি হলো না, এর মাত্রা। আমাদের যখন তাৎক্ষণিক দ্রুতি আমি বলছিলাম, তাৎক্ষণিক দ্রুতির একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, ভালো করে একটা সংজ্ঞা লেখা যায়। তাৎক্ষণিক দ্রুতি কি সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো যে খুব সূক্ষ্ম সময় কতটা দূরত্ব হচ্ছে। তাহলে যদি এর সংজ্ঞা বলতে হয় না, কোনো বিন্দু থেকে অর্থাৎ যেখান থেকে স্টার্ট শুরু হচ্ছে, কোনো বিন্দু থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে, মানে খুব অল্প সময়কে এভাবে বোঝানো হচ্ছে ভাষা দিয়ে, কোনো বিন্দু থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো কণা যতটা দূরত্ব অতিক্রম করে, সেই অতিক্রান্ত দূরত্বের সময়ের সাপেক্ষে সেই অতিক্রান্ত দূরত্বের হারের সীমাস্ত মানকে ওই বিন্দুতে কণাটির তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। তাহলে কি বললাম আরেকবার শোনো। ধরো এখান থেকে খুব অল্প সময়ে এইটুকুটা গেল, তাহলে কোনো বিন্দু থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো কণা যে দূরত্ব অতিক্রম করে সময়ের সাপেক্ষে সেই অতিক্রান্ত দূরত্বের হারের সীমাস্ত মানকে ওই বিন্দুটিতে কণাটির তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। তো এখন এটাই গেল দ্রুতি সম্বন্ধে। যদি কোনো বস্তু সমদ্রুতিতে চলে তখন তার তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতি বা সমদ্রুতি সবগুলোই সমান হবে। এবার আমরা পড়ব বেগ সম্বন্ধে। তো তার আগে বোর্ডটা মুছে ফেলি। ভেলোসিটি ফার্স্ট আমরা কি পড়বো বলছিলাম না, সংজ্ঞা, বেগ কাকে বলে। তাহলে কি বলবো, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বলা হয় বেগ, বা বলতে পারো যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বলা হয় বেগ। বেগের সংজ্ঞা হয়ে গেল।
এরপর আমাদের কি জানতে হবে না, গড় বেগ। গড় বেগ, ধরো একটা ঢিল তুমি উপর থেকে ছেড়ে দিলে, নিচুতে এসে পড়লো ঢিলটা, লম্ব ভাবে নিচুতে এসে ঢিলটা পড়লো, এখান থেকে তুমি ঢিলটাকে ছাড়ছো। এর ঢিলটার পড়তে সময় লাগছে 4 সেকেন্ড। 4 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে? 4 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার। তাহলে একটা ঢিলকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, ঢিলটা ধরো 4 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার। ঢিলটাকে এইভাবে ছুঁড়েছো বা ঢিলটাকে ছেড়ে দিয়েছো, যা হোক একটা হয়েছে। তাহলে এখানে তো একটা বেগ থাকবে, এই বেগটাকে আমরা বলবো গড় বেগ। অর্থাৎ এমনি বেগকে প্রকাশ করা হয় বেগ সমান ভি সমান মোট সরণ বাই মোট সময়। মোট সরণ অর্থাৎ এস ডিভাইডেড বাই মোট সময় হচ্ছে টি। আর যখন গড় বেগ করব সেটা হচ্ছে এভাবে একটা চিহ্ন দিয়ে ঘিরতে হয়, ভি সমান, তাহলে এখানে কত পাবো, গড় বেগ পাচ্ছি 120 বাই 4 সমান 30 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ ঢিলটাকে এভাবে ছোঁড়া হয়েছে। তাহলে এটা আমরা পাচ্ছি গড় বেগ। কেন গড় কথাটা বলছি বলো দেখিনি? কারণ ঢিলটাকে যখন জাস্ট ছাড়া হচ্ছে তখন বেগ যা থাকবে, একবারে প্রারম্ভিক অবস্থায় বেগ তো 0, আবার যখন জাস্ট মাটিতে টাচ করার মুহূর্তে, টাচ করার আগের মুহূর্ত, তখনও বেগ 0। বেগটা ভি এখানে ম্যাক্সিমাম হচ্ছে, ক্রমশ ম্যাক্সিমাম হচ্ছে, আবার জাস্ট টাচ করার মুহূর্তে ঠিক আগে তাই বেগটা আবার 0 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বেগ বলতে কোনটা বোঝাচ্ছে? এর বেগ বলতে এর গড় বেগ বোঝাচ্ছে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এভারেজ ভেলোসিটি, গড় বেগ। এরপর আমরা বলছি তাৎক্ষণিক বেগ, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাৎক্ষণিক বেগ। ঢিলটা ধরো এখান থেকে এই মুহূর্তে নিচে নিচে নামছে, জাস্ট যখন এই পজিশনটায়, তখন যদি ভেলোসিটিটা কত জানতে চাওয়া হয়, সেইটা যদি আমরা বলতে পারি সেটা হবে তাৎক্ষণিক বেগ। বা তুমি ধরো একটা বাইকে করে যাচ্ছ, একই রকম যখন দ্রুতির ক্ষেত্রে বলছিলাম, তোমার পেছনে বসে আছে, বলছে এখন গাড়িটার ভেলোসিটি কত, তুমি জাস্ট মিটারটা দেখলে, মিটারটা দেখে বললে যে এত মিটার পার সেকেন্ড, এত কিলোমিটার পার সেকেন্ড, বা এত কিলোমিটার পার আওয়ার। এমনি ইন জেনারেল মিটারটা আওয়ারেই দিয়ে থাকে, কিলোমিটার পার আওয়ারে। তুমি তাহলে স্পিডটা দেখে বললে যে এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই জাস্ট সেই মুহূর্তের যে ভেলোসিটিটা, সেটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। একই রকম ভাবে যেমন আমরা তাৎক্ষণিক দ্রুতি করেছিলাম, তাৎক্ষণিক বেগের ক্ষেত্রেও সেটাই, যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি। সেখানে ডেল্টা এল দূরত্বটা লেন্থ নিয়েছিলাম, এখানে সরণের জন্য এস লিখছি, এটা সমান ডিএস বাই ডিটি। অবকল নিয়মে বললে এটা হয়। এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। এবার তোমাদের তাৎক্ষণিক বেগের যদি সংজ্ঞা চাওয়া হয় তাহলে কি বলবে না, কোনো অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে কোনো কণার যে সরণ হয়, সরণ সময়ের সাপেক্ষে সেই সরণের হারের সীমাস্ত মানকে। তাই কি বললাম, কোনো অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে কোনো কণার যে সরণ হয়, সময়ের সাপেক্ষে সরণের হারের এই সীমাস্ত মানকে বলা হচ্ছে ওই অবস্থানে কণাটির তাৎক্ষণিক বেগ। এই ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে কেন বলা হচ্ছে, দেখো ডিটি বা ডেল্টা টি টার্মটা তো খুব ছোট টার্ম, সূক্ষ্ম টার্ম, দুটির ক্ষেত্রে এটা তোমাদের ভালো করে বোঝালাম। তো সেই জন্য এই ক্রমশ শূন্যের দিকে যাওয়া কথাটা মানে বোঝাচ্ছে খুব অল্প। লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 মানে কি, 0 নয়, বাট জিরোর ক্রমশ জিরোর কাছাকাছি কোনো একটা মান। ধরো তুমি ভাবলে মনে মনে যে 0.02 সেকেন্ড, ঠিক আছে, তখন ডেল্টা টি টেন্ডস টু 0 মানে তুমি যেটা ভেবেছো তার থেকেও ক্ষুদ্র, অর্থাৎ 0.002, এই মানটা আরো ক্ষুদ্র। এটাই বলছে ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে, মানে সময়টা খুব কম, কিন্তু শূন্য নয়, শূন্যের কাছাকাছি, খুব ছোট মান, এটাই বলা হচ্ছে। তাহলে আমরা এখন তাৎক্ষণিক বেগ বুঝতে পারলাম। এবার দেখো বেগের একক আছে, মাত্রা আছে। বেগের তাহলে একক কি?
বেগ একটা কি রাশি সেটা জানতে হবে। তাহলে আগে বলছি ধরো রাশি, সরণের মান এবং অভিমুখ দুই আছে, সরণ একটা ভেক্টর রাশি। তাহলে সরণের পরিবর্তন বাই সময়, মোট সরণ বাই মোট সময় করলে আমরা পাচ্ছি বেগ। তাহলে সরণ যেহেতু ভেক্টর রাশি ছিল, বেগেরও মান অভিমুখ দুই আছে, অর্থাৎ বেগও একটা ভেক্টর রাশি। এটা হলো ভেক্টর। এরপরে বলছে একক, দ্রুতির একক যা ছিল তাই হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আমরা বলি সেন্টিমিটার পার সেকেন্ড, এপিএস পদ্ধতিতে বললে ফুট পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে বললে মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা মাত্রা জানতে চাই, মাত্রা বললে কি হবে? মাত্রা মানে দ্রুতির যা মাত্রা ছিল সরণের মাত্রাও তাই পাবো, বেগের মাত্রাও তাই পাবো। মানে সেখানে আমরা বলছিলাম অতিক্রান্ত দূরত্ব, এখানে বলছি সরণ, অর্থাৎ এটাও তো একটা দূরত্বই বোঝাচ্ছে সরণ মানেও। তার মানে এল বাই টি সমান এল টি ইনভার্স, এটা এর মাত্রা। এবার আমরা যদি দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য বলি, দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য, দ্রুতি ভার্সাস বেগ। দ্রুতি কি না একটা স্কেলার রাশি, আর বেগ একটা ভেক্টর রাশি। অর্থাৎ এর শুধুমাত্র মান আছে, আর বেগের মান ও অভিমুখ দুই আছে। একটা উদাহরণ দিলে এটা বলবে, দ্রুতি ধরো কোন একটি বস্তুর গতি বা কোন একটি বস্তুর স্পিড আমরা যদি বলি 10 মিটার পার সেকেন্ড, এই ক্ষেত্রে তখন বলতে হবে বস্তুটির বেগ পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড, বা পশ্চিম দিকে 10 মিটার পার সেকেন্ড, বা হরাইজন্টালি 10 মিটার পার সেকেন্ড, বা উলম্ব হবে নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড। একটা পার্টিকুলার দিক বলতে হবে, তবেই সেটা বেগ বোঝাবে। দিকটা যদি আমরা না বলি তাহলে কিন্তু সেটা বেগ বোঝাচ্ছে না, তখন সেটা দ্রুতি দাঁড়িয়ে যাচ্ছে। এটাই গেল দ্রুতি এবং বেগের মধ্যে একটা পার্থক্য বা মেন পার্থক্য বলতে পারো। এবার আমাদের জানতে হবে সমবেগ কি এবং অসমবেগ কি। সমবেগ আর হচ্ছে অসমবেগ। ধরো কোন একটা বস্তুকে অভিকর্ষের টানের দিকে তুমি ছেড়ে দিলে, অভিকর্ষের টানের দিকে ছেড়ে দিলে বস্তুটা কি এভাবে আছে, এভাবে নিচের দিকে পড়ছে। তাহলে এই মুহূর্তে জাস্ট যে মুহূর্তে ছাড়ছো সেই মুহূর্তের বেগ কিন্তু 0। এরপর বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে, এবং এই বেগের অভিমুখটা কিন্তু একই দিকে আছে, একই অভিমুখে আছে। এইটা একটা কন্ডিশন বুঝো। আর একটা কন্ডিশন ধরো একটা গাড়ি প্রথমে পূর্ব দিকে গেল, তারপর আবার উত্তর দিকে যাচ্ছে। তাহলে এখানে দেখো ধরো স্পিডের একই আছে, এর মানে এ যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড, এখানেও 10 মিটার পার সেকেন্ডে বেগে যাচ্ছে। তাহলে এখে কিন্তু কি বলবো, দেখো এখানে অভিমুখটা চেঞ্জ হচ্ছে, প্রথমে পূর্ব দিকে ছিল তারপর উত্তর দিকে। তাহলে যখন মান এবং অভিমুখ দুটোই অপরিবর্তিত থাকে, এই যে এখানে ঢিলটা পড়ছিল, এর বেগ একটা আছে, ভেলোসিটি আছে, মানটা এবং অভিমুখটা যখন উভয়ই অপরিবর্তিত থাকে তখন সেটাকে আমরা বলবো সমবেগ। কিন্তু যখন হয় মান পরিবর্তন হয়, কিংবা অভিমুখটা পরিবর্তন হয়, কিংবা মান এবং অভিমুখ উভয়ই পরিবর্তিত হয়, তাহলে কি বললাম অসমবেগ। যখন মান পরিবর্তিত হয় বা অভিমুখ পরিবর্তিত হয় বা মান এবং অভিমুখ উভয়ই পরিবর্তিত হয়, তখন সেই বেগটাকে আমরা বলবো অসমবেগ, অর্থাৎ নন ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি আর নন ইউনিফর্ম ভেলোসিটি কি আমরা বুঝতে পারলাম। আবার ধরো একটা কণা একটা অক্ষকে কেন্দ্র করে
বৃত্তাকার পথে ঘুরছে এবং একই স্পিড নিয়ে ঘুরছে, একইভাবে ঘুরছে একই স্পিড নিয়ে। ঠিক আছে, তাহলে ধরো আমি সাপোজ বলছি এই পয়েন্টে এদিকে ঘুরছে, তাহলে এই পয়েন্টে এর অভিমুখটা কোন দিকে হচ্ছে? এই পয়েন্টে কণাটার অভিমুখ হচ্ছে এই দিকে। আবার বলছি, ধরো এই পয়েন্টে কণাটার অভিমুখ কোন দিকে হবে? জাস্ট একটু বেঁকে গেল এই দিকে। এই পয়েন্টে কণার অভিমুখ কোন দিকে হবে? এই দিকে। অর্থাৎ এখানে দেখো একই হারেই যাচ্ছে, এভাবে ঘুরছে কণাটা, তাহলে এটাকে আমরা বলবো সমদ্রুতি, কিন্তু সমবেগ বলতে পারবো না। কারণ কি? কারণ এর মানটা একই আছে, মানটা একই থাকলেও অভিমুখের পরিবর্তন হচ্ছে। সমবেগ হতে গেলে মান অভিমুখ দুটোই একই থাকতে হবে, এর মানটা একই আছে, অর্থাৎ সমদ্রুতি সম্পন্ন এ হচ্ছে, কিন্তু এ সমবেগ সম্পন্ন হতে পারছে না, কারণ এর অভিমুখ বারবার পরিবর্তনশীল হচ্ছে। তো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এ পয়েন্টে অভিমুখ যদি এডি অভিমুখে হয়, বি পয়েন্টে তখন হচ্ছে সেটা বি অভিমুখে, এবং সি পয়েন্টে সেটা হচ্ছে সি এফ অভিমুখে, অর্থাৎ বারবার অভিমুখের পরিবর্তন হচ্ছে। তখন এই ধরনের গতিটাকে আমরা কি বলবো না? সমবৃত্তীয় গতি, অর্থাৎ একটা বৃত্তের মতো সমানভাবে ঘুরছে, অর্থাৎ সমদ্রুতি সম্পন্ন গতিকে আমরা এভাবে যদি ঘুরে আমরা সমবৃত্তীয় গতি বলতে পারি। এটাকে কি বলে বললাম? সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি। তাহলে যদি বলে সমবৃত্তীয় গতি কি সমবেগ সম্পন্ন গতির উদাহরণ হতে পারে? না, সমবৃত্তীয় গতি সমবেগ সম্পন্ন গতি হতে পারে না, এটা অসমবেগ, বা আমরা বলতে পারি সমদ্রুতি সম্পন্ন গতি। এবার বলছি গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মধ্যে পার্থক্য বা তুলনা। অ্যাকচুয়ালি তাৎক্ষণিক এভারেজ ভেলোসিটি ভার্সেস ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। গড় বেগ সমান আমরা কি জানি? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বাই মোট সময়। তাৎক্ষণিক বেগ আমরা কি পেয়েছিলাম? ডিএস বাই ডিটি। অর্থাৎ অতি ক্ষুদ্র বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় অবকাশে যে গড় বেগ সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় অবকাশের বেগটাকে বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় অবকাশের তাৎক্ষণিক বেগটাকে আমরা গড় বেগটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। এটা একটা গেল। এবার দেখো কোন একটা বস্তু যদি সমবেগে চলে, একটা বস্তু যদি সমবেগে চলে, তখন সেই ক্ষেত্রে সেই বস্তুটার গড় বেগ যা হবে তাৎক্ষণিক বেগও কিন্তু তাই হবে। কি বললাম না? সমবেগ সম্পন্ন কোন বস্তুর গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান। আমরা একটা তুলনা করেছি, পার্থক্য মানে দুটো আলাদা আলাদা বলতে হবে, আর তুলনা মানে একই হতে পারে আলাদাও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্ট। তারপর 2 নম্বরে বলছি না সমবেগ সম্পন্ন কোন বস্তুর গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান। এবার 3 নম্বর বলছি। 3 নম্বরটা জাস্ট এটা তুলনার মধ্যে নয়, মানে তাৎক্ষণিক বেগ সম্বন্ধে আমাদের অনেক বেশি অবগত হওয়া চাই, কারণ ক্যালকুলাসের নিয়মে আমাদের খুব ক্ষুদ্র ক্ষুদ্র যখন ক্যালকুলেশন করতে হবে, গড় বেগ তো এমনি ইজিলি ক্যালকুলেশন করা যায়, কিন্তু তাৎক্ষণিক বেগ অর্থাৎ ডেরিভেটিভ অবকল সম্বন্ধে আমরা যদি বেশি অবগত থাকি তাহলে খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো। মানে গড় বেগের তুমি জ্ঞান থেকে সবসময় তাৎক্ষণিক বেগ বিচার করে দিতে পারবে, এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু তাৎক্ষণিক বেগে তোমার যদি জ্ঞান থাকে তুমি তখন গড় বেগ বা অন্য ভেলোসিটি সম্বন্ধে ইজিলি অনেক কিছু তুমি শিখতে পারবে। এই গেল। এখন আমরা দেখব দ্রুতীয় বেগের মধ্যে তুলনা। তুলনা মানে মিলও থাকবে অমিলও থাকবে, অর্থাৎ এখানে কিছু মিল লেখা আছে কিছু অমিল লেখা আছে, আর পার্থক্য মানে শুধু অমিল। এখানে যেগুলো অমিল লেখা আছে সেগুলো শুধু পার্থক্য। তাহলে আমরা তুলনাটা লিখছি, ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য এটা আগে লিখে নিয়েছি।
তো ফার্স্ট আমরা কি বলবো না, সংজ্ঞা। দ্রুতি কাকে বলে জানো অলরেডি, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারটাই হচ্ছে দ্রুতি, আর সময়ের সাপেক্ষে সরণের হার হচ্ছে বেগ। এবার বলছে একক ও মাত্রা, এটা হচ্ছে মিল। দ্রুতিরও একক এবং মাত্রা যা, অর্থাৎ বেগেরও তাই, অর্থাৎ দুটোই অভিন্ন কি থাকে, ভিন্ন নয়। এরপর 3 দাগ কি বলছে, মান ও অভিমুখ। দ্রুতির কি আছে, মান আছে, অভিমুখ নেই। আর বেগের মান আর অভিমুখ উভয়ই আছে। অর্থাৎ যে 4 নম্বর পয়েন্টটা লেখা আছে স্কেলার আর ভেক্টর, এটাকে তোমরা 3 নম্বর পয়েন্টের সঙ্গে জুড়তে পারো, আলাদা করেও লিখতে পারো। যেহেতু মান আছে অভিমুখ নেই তাই এটা স্কেলার রাশি, আর যেহেতু এর মান অভিমুখ উভয়ই আছে তাই এটা ভেক্টর রাশি। এরপর বলা হচ্ছে সমদ্রুতি এবং সমবেগ। সমবেগ সম্পন্ন বস্তুর দ্রুতি সমান। কোনো একটা বস্তু যদি সমবেগে যায় তাহলে তার দ্রুতি অবশ্যই সমান হবে, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে। কেন? ধরো এইভাবে একটা বস্তু ঘুরছে, এই যে বৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি একটু আগে বলছিলাম, সে সমদ্রুতিতেই ঘুরছে, কিন্তু সে সমবেগ হবে না, কারণ তার অভিমুখটা পরিবর্তন হচ্ছে, তাই না? তারপর কি বলা হচ্ছে, ধনাত্মক আর ঋণাত্মক। দ্রুতি সবসময় ধনাত্মক, দ্রুতি কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ দ্রুতি মানে কি, একটা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কখনো ঋণাত্মক হবে কি, হবে না। তাই দ্রুতি হচ্ছে সবসময় ধনাত্মক, কিন্তু বেগটা ঋণাত্মক হতে পারে। বেগ ধনাত্মক তো হয়, আবার ঋণাত্মকও হতে পারে। কারণ কি, ধরো একটা বস্তু পূর্ব দিকে 5 মিটার যাচ্ছে, ওই দূরত্বটাকে যদি বলা হয় পশ্চিম দিকে, তাহলে কত হচ্ছে, তাহলে -5 মিটার হবে, তাই না? তাহলে বেগটা মানে 5 মিটার পার সেকেন্ড হবে, তাহলে বেগটা ঋণাত্মক হতে পারে। এবারে বলা হচ্ছে শূন্য দ্রুতি আর হচ্ছে শূন্য বেগ। গড় বেগ যদি শূন্য হয় তাহলে গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। গড় বেগটা শূন্য হলে গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, কারণ বেগ সমান কি, মোট সরণ বাই মোট সময়। একটা বস্তু যে এখান থেকে যে আবার ঘুরে এখানে আসলো, তাহলে মোট সরণ কত পাচ্ছি, মোট সরণ 0 বাই মোট সময়। 0কে সময় দিয়ে ভাগ করি না আমি, সে তো 0ই পাবো। তাহলে কি বলছে, গড় বেগ 0 হলে গড় দ্রুতি 0 নাও হতে পারে। এর বেগটা এখান থেকে সেখানে পৌঁছালো, বেগ 0, গড় বেগ 0, কিন্তু গড় দ্রুতি তো 0 নয়। কিন্তু দ্রুতি 0 হলে বেগও 0 হয়। দ্রুতি যদি 0 হয়, কোনো দ্রুতি না থাকবে, তার কোনো বেগ থাকবেই না। অর্থাৎ গড় দ্রুতি বা দ্রুতি যাই বলো কিনা, দ্রুতি 0 হলে বেগও 0ই হবে। তাহলে 8 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এন্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কোনো একটা মুহূর্তে একটা বস্তু এভাবে যাচ্ছে, সেই মুহূর্তে জাস্ট যদি বলা হয় তাৎক্ষণিক দ্রুতি কত, মানে সেই মুহূর্তে দ্রুতিটা কত, সেটা যা হবে সেই মুহূর্তে যদি বেগ জিজ্ঞাসা করি, সেই একই মানেই হবে। অর্থাৎ সরল বা বক্রপথে যেই পথেই চলুক না কেন, তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ সমান হবে। ঠিক আছে, এরপরে বলছি গড় দ্রুতি গড় বেগ। গড় দ্রুতি গড় বেগটা কার ক্ষেত্রে বলছি, যদি বক্রপথে চলে। একটা যদি বক্রপথে চলে তখন কিন্তু গড় দ্রুতিটা গড় বেগের সঙ্গে এরা সমান হবে না, আলাদা আলাদা হবে। কারণ কি, গড় বেগ বলতে গেলে বক্রপথ মানে কি বললাম, বক্রপথ চলছে মানে অভিমুখে পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে দ্রুতিটা আর বেগটা আলাদা হবে, গড় দ্রুতি আর গড় বেগটা। এটাই গেল দ্রুতি এবং বেগের মধ্যে তুলনা। তোমরা এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি তোমাদের সুবিধা মনে হয়। এবার তোমাদের ছায়ার বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমেরটা কি বলা আছে, উদাহরণ 1 নম্বর দেখো, একটি বস্তু কণা 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলছে। কণাটি 4 সেকেন্ডে বৃত্তাকার পথটির অর্ধেক অতিক্রম করে আর 10 সেকেন্ডে বৃত্তাকার পথটি সম্পূর্ণ করে। প্রতি ক্ষেত্রে গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। তাহলে কি বলছে দেখো, একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত আছে না, 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরছে, অর্থাৎ 8টা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এর পরিধিটা কত পাবো, এই বৃত্তের পরিধিটা, বৃত্তের পরিধি সমান আমরা পাবো 2πr সমান 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7, আর 7 7 কেটে গেলে 22 2 44
সেন্টিমিটার। 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, ওরই দুটো পার্টে কোশ্চেন দেওয়া আছে। প্রথমে বলেছে যে 4 সেকেন্ডে অর্ধেক পথ অতিক্রম করে, অর্থাৎ এইখান পয়েন্টটা যদি এ হয়, এখান থেকে জাস্ট এই বি পয়েন্টে পৌঁছালো অর্ধেক পথ। এ থেকে এইভাবে এসে বিতে পৌঁছালো, অর্ধেক পথ পৌঁছালো। সেক্ষেত্রে গড় দ্রুতি কত হবে, গড় বেগ কত হবে? তাহলে অর্ধেক পথ মানে অর্ধেক দূরত্ব সমান কত পাবো না, অর্ধেক দূরত্ব সমান মোট কত ছিল, 2 পাই আর মানে 44 সেন্টিমিটার ছিল, বাই 2 সমান 22 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে আমরা 4 সেকেন্ডে গড় দ্রুতি কত পাবো, 4 সেকেন্ড সময়ে 4 সেকেন্ডে গড় দ্রুতি তাহলে কত পাবো না, 22/4 সেন্টিমিটার পার সেকেন্ড। গড় বেগ কত পাবো, গড় বেগটা তাহলে কত পাবো, তাহলে আমাদের আগে সরণ বের করতে হবে। এ থেকে বি এর মধ্যে সরণ সমান এর মধ্যে সরণ সমান এ বি সমান, এটা যদি 7 হয় আর এটাও 7, তার 7 সাথে 14, 7 + 7 সমান 14 সেন্টিমিটার। অতএব 4 সেকেন্ডে মানে 4 সেকেন্ড সময়ে গড় বেগ এ ও বি এর মধ্যে গড় বেগ, ভাষাগুলো তো লিখছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে গড় বেগ কত পাবো আমরা, 14/4 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখছো গড় দ্রুতি 1 পাচ্ছি, গড় দ্রুতির মান আমরা যা পাচ্ছি, গড় বেগের মান আমরা তা পাচ্ছি না। গড় দ্রুতি এবং গড় বেগ আলাদা পাচ্ছি। এরপর 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, ওইটারই 2 নম্বর পার্টে বলেছে যে যদি সম্পূর্ণ পথটা অতিক্রম করে নেয়, সম্পূর্ণ পথ অতিক্রম করলে কত হচ্ছে, সেই ক্ষেত্রে মোট অতিক্রান্ত পথ হচ্ছে এই 44 সেন্টিমিটার। তখন আমরা গড় দ্রুতি কত পাবো, সেটা 10 সেকেন্ডে বলা আছে, 10 সেকেন্ডে বের করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা গড় দ্রুতি পাবো 44/10 সেন্টিমিটার পার সেকেন্ড। গড় বেগ কত পাবো, গড় বেগ পাবো, দেখো মোট সরণ কত হচ্ছে, এইখানে ছিল ঘুরে এসে আবার এখানেই পৌঁছালো, তাহলে 0/10, কারণ এই ক্ষেত্রে মোট সরণ, কারণ এই ক্ষেত্রে মোট সরণ হচ্ছে 0, তাহলে এটা আমরা পাচ্ছি গড় বেগটা 0। তবে এটা মানগুলো তোমরা একটা ক্যালকুলেটরে বসে করলে এটা কত পাবে, 5.5, এটা কত 4 × 3 = 12, 3.5, আর এটা পাচ্ছ 4.4 এত সেন্টিমিটার পার সেকেন্ড। এই অঙ্কটাই ছিল প্রথম অঙ্কটা। এরপর উদাহরণ 2 উদাহরণ 2 কি বলছে দেখো, একটি ঘড়ির 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সেকেন্ডের কাঁটাটির অগ্রবিন্দু সমদ্রুতিতে ঘুরছে, ওই দ্রুতির মান বের করো। তাহলে দেখো এটা একটা ঘড়ির এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটাটা যেই বরাবর ঘুরছে সেটার আমি পরিধিটা এঁকেছি, ঠিক আছে। ঘড়িটা হয়তো আর একটু এভাবে বড় ছিল, ঠিক আছে। সেকেন্ডের কাঁটাটা আর দূর আছে, এই বরাবর পরিধিটা আমরা বের করব, এটা 3 সেন্টিমিটার। আর এই 3 সেন্টিমিটার যখন পূর্ণ এক পাক ঘুরে আসবে তখন কত সময় লাগে, 1 মিনিট সময় লাগে। এই 360 ডিগ্রি কমপ্লিট হয়ে গেলে সময়টা লাগছে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড। তাহলে পরিধিটা আমরা কত পাচ্ছি, তো ভাষাটা একটু তোমরা লিখতে হবে যে সেকেন্ডের কাঁটাটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সেকেন্ডের কাঁটাটি
বৃত্তাকার পথটি সম্পূর্ণ করলে তার অর্থাৎ সেই ক্ষেত্রে পরিধি আমরা পাবো 2πr সমান 2 ইন্টু, বা এটা পাইটা পাই রেখে দাও, 2π ইন্টু আর এর মানটা 3 এত সেন্টিমিটার। এবার দ্রুতি বের করতে বলেছে, দ্রুতি সমান অতএব দ্রুতি আর এবং লিখে দাও, এবং সেই ক্ষেত্রে সময় লাগে, সেই ক্ষেত্রে সময় লাগে 60 সেকেন্ড। অর্থাৎ দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সমানটা কত আছে না 2π ইন্টু 3 ডিভাইডেড বাই 60। এটা তোমরা যদি এটা করো তাহলে পাবে 3 60 60, তাহলে 3 2 6 3 20 60, 2 10 20 সমান 2.314 এত সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই হবে দ্রুতি, খুব ইজি অঙ্ক। এরপর উদাহরণ 3। উদাহরণ 3 কি বলছে দেখো, একটি ট্রেন একটি স্টেশন থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী স্টেশনে পৌঁছালো। তাহলে এখানে একটা স্টেশন ছিল, এখান থেকে ছোট পাশে আঁকি, এই স্টেশন থেকে এই স্টেশনে যখন যাচ্ছে তখন তার বেগটা হচ্ছে 40 কিমি পার আওয়ার। তারপর কি বলছে, পরবর্তী স্টেশনে পৌঁছালো এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পুনরায় প্রথম স্টেশনে প্রত্যাবর্তন করলো। তাহলে ট্রেনটির গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করো। এই যখন আবার এই স্টেশন থেকে ঘুরে এই স্টেশনে আসছে তখন তার ভেলোসিটিটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এখানে আমাদের গড় দ্রুতি এবং গড় বেগ বের করতে বলেছে। তাহলে দেখো, ধরবে মোট এই দূরত্বটা হচ্ছে x, এটা হচ্ছে x কিমি, ঠিক আছে। তাহলে লিখো ধরি মোট দূরত্ব, অর্থাৎ স্টেশন দুটির মধ্যে মোট দূরত্ব। পুরো ভাষাটা লিখো না, তোমরা বুঝতে পারবে না। ধরি স্টেশন দুটির মধ্যে মোট দূরত্ব x কিমি। দেখো, আমাদের যখন আমরা গড় দ্রুতি বের করি বা গড় বেগ বের করি তখন আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বা গড় বেগের ক্ষেত্রে মোট সরণ এগুলো বের করতে হয়, আবার মোট সময়টাও বের করতে হয়। তো সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে সময়টা বের করব। দেখো, প্রথম ক্ষেত্রে যখন ট্রেনটা যাচ্ছে এক স্টেশন থেকে পরবর্তী স্টেশনে, সেই ক্ষেত্রে পুরো ভাষাটা লিখছি না, তাহলে ট্রেনটা 1 ঘন্টায় কত যাচ্ছে 40 কিলোমিটার, তাই না? বা 40 কিলোমিটার যায় 1 ঘন্টা। দেখো, ট্রেনটি 40 কিমি যায় 1 ঘন্টায়। ট্রেনটি 1 কিমি কত যাবে, বা একবার এক্সও বের করতে পারো। তাহলে ট্রেনটি 1 কিমি যায় 1/40 ঘন্টায়, ট্রেনটি x কিমি যায় x/40 ঘন্টায়। তাহলে প্রথম x দূরত্ব যেতে তার x/40 ঘন্টা সময় লাগছে। এটা হচ্ছে যাবার সময়, লিখে দিচ্ছি দেখো। হ্যাঁ, ঠিক আছে। এবার একই রকম ভাবে প্রত্যাবর্তনের সময় বা ফিরে আসার সময়, ফিরে আসার সময়, সেক্ষেত্রে কি লিখবো না, ট্রেনটি 60 কিমি যায় 1 ঘন্টায়।
কারণ ফিরে আসার সময় কত ছিল 60 কিলোমিটার পার আওয়ার, যায় 1 ঘন্টায়। ট্রেনটি 1 কিমি যায় 1/60 ঘন্টায়। ট্রেনটি x কিমি যায় x/60 ঘন্টায়। এইগুলো এত লিখে করার কোনো দরকার নেই, এবার ডিরেক্টলি লিখে নিলেই চলবে। হ্যাঁ, তোমাদের বোঝার জন্য একটা লিখছি কিভাবে x/40 আসছে, x/60 আসছে, ঠিক আছে। তাহলে আমরা মোট সময়টা পেয়ে গেলাম x/40 প্লাস x/60। তাহলে এবার আমরা লিখবো অতএব মোট দূরত্ব মোট পুরো ভাষাটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, লিখো অতএব ট্রেনটি দ্বিতীয় স্টেশনে গিয়ে আবার প্রথম স্টেশনে ফিরে আসলে মোট অতিক্রান্ত দূরত্ব সমান x যাচ্ছে আবার x ফিরে আসছে, তাহলে x প্লাস x সমান 2x কিমি। মোট সরণ সমান 0। এখানে গিয়ে আবার এখানে ফিরে আসলো, সরণ কত 0। আর মোট সময় আমরা কত পাচ্ছি x/40 প্লাস x/60, x/40 প্লাস x/60 এত ঘন্টা আওয়ার। তাহলে আমরা এবার গড় দ্রুতি বের করব। অতএব গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কত আছে না 2x বাই সময় কত x/40 প্লাস x/60। এটা তোমরা ক্যালকুলেশন করলে পাবে 48 কিলোমিটার পার আওয়ার। আবার একই রকম ভাবে গড় বেগ সমান কত পাবে, গড় বেগ সমান 0, কারণ মোট সরণ 0, তাহলে 0 বাই যদি এটা করি 0ই তো পাবো, তাহলে গড় বেগটা আমরা 0 পাবো। জাস্ট একটু বুঝলে অঙ্কটা পারবে। এর পরের উদাহরণটা অর্থাৎ 4 নম্বরেরটা, একটি বস্তু কণা x অক্ষ বরাবর চলছে, মূল বিন্দু থেকে এর সরণ এই সমীকরণ মেনে চলে। কি সমীকরণটা দেওয়া আছে, x সমান 8t মাইনাস 3t স্কোয়ার, যেখানে x টা আছে মিটার এককে আর t টা আছে সেকেন্ডে। x টা আছে মিটারে আর এই t টা আছে সেকেন্ডে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, t সমান 0 থেকে t সমান 1 সেকেন্ডের মধ্যে কণাটির গড় বেগ নির্ণয় করো। তাহলে t সমান 0 থেকে t সমান 1 সেকেন্ডের মধ্যে কণাটির গড় বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, এখন যদি t সমান 0 সেকেন্ড বা যদি যখন t সমান 0 সেকেন্ড, সেই ক্ষেত্রে x সমান আমরা ধরে নিচ্ছি x1 সমান t এর মান 0 বসালে কত হবে, এটা 0 মাইনাস 3t স্কোয়ার 0 স্কোয়ার মানে 0 সমান 0। আর যখন t সমান 1 সেকেন্ড, ঠিক আছে, সেই ক্ষেত্রে x সমান আমরা ধরে নিচ্ছি x2 সমান t এর মান যদি x বসাই তাহলে 1 বসালে কত পাচ্ছি 8 মাইনাস t স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 3 সমান 5। এককগুলো কি হবে,
এক্সটা বলেছিল মিটার এককে আছে। ঠিক আছে, দুটো এক্স পেলাম। দুটো এক্স পেতে আমরা কি করব না, অতএব মোট সরণ সমান 5 - 0 সমান 5 মিটার। মোট সময় কত পাবো? মোট সময় সমান কি ছিল, t সমান 1 আর t সমান 0, তাহলে 1 - 0 সমান 1 সেকেন্ড। অতএব গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়, তাহলে 5/1 সমান 5 মিটার পার সেকেন্ড। এটাই গড় বেগ বেরিয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, t সমান 1 সেকেন্ড সময়ে কণাটির তাৎক্ষণিক বেগ বের করতে বলেছে। দেখো তাৎক্ষণিক বেগ যখনই বলেছি আমরা কি করেছি না, ডেরিভেটিভ করেছি। তাহলে কি দেওয়া ছিল, x সমান 8t - 3t স্কয়ার। এই ডেরিভেটিভ করছি t এর সাপেক্ষে, অতএব dx বাই dt, বা লিখবে t এর সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই dx বাই dt সমান, এটা করলে কত হবে, ডেরিভেটিভ তোমাদের আগেই শিখিয়েছি, এটা হবে 8 - 3 × 2 = 6 60। এবার বলেছে তাহলে লিখো অতএব t সমান 1 সেকেন্ডে, বা যখন t সমান 1 সেকেন্ড, ঠিক আছে, সেই ক্ষেত্রে dx বাই dt at t = 1 সমান 8 - 6 × 1 সমান 8 - 6 করলে কত পাবো, 2। তাহলে আমরা পাচ্ছি তাৎক্ষণিক বেগটা 2 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। খুব ইজি অঙ্কটা। তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, টপ করে বাকি ত্বরণ আর মন্দনটা শেষ করছি। তাহলে ত্বরণ এক্সেলারেশন, ধরো একটা ট্রেন স্থির আছে, স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, তাহলে তার কি গতি ক্রমশ বাড়বে, এটাই হচ্ছে ত্বরণ। তুমি একটা অভিকর্ষের বলের প্রভাবে এই ঢিলকে ছেড়ে দিলে, প্রথমে ঢিলটার গতি কম ছিল, তারপর ঢিলটার গতি ক্রমশ বাড়তে থাকবে, এটাকে বলা হচ্ছে ত্বরণ। অর্থাৎ ত্বরণের যদি সংজ্ঞা বলো, তাহলে কোন বস্তুর সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। কি বললাম, বেগ পরিবর্তনের হার। অর্থাৎ ত্বরণ এক্সেলারেশন এ সমান বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, সমান বেগের পরিবর্তন বলতে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়, যে সময়টা লাগছে মোট সময়, এটা হলো ত্বরণ অর্থাৎ এক্সেলারেশন। এবার এর যদি আমরা রাশি বলি, ত্বরণটা কি রাশি, দেখো ত্বরণটা কি হচ্ছে না, অন্তিম বেগ প্রাথমিক বেগ, বেগের পরিবর্তন বাই সময়। বেগটা কি রাশি ছিল, বেগটা একটা ভেক্টর রাশি ছিল, অর্থাৎ মান অভিমুখ 2 ছিল। তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে এর পরিবর্তন বাই সময় মানে এটাও হবে একটা ভেক্টর রাশি। তাহলে ত্বরণ কি, ত্বরণ হলো একটা ভেক্টর রাশি। এবার দেখো ত্বরণ বের করতে গেলে অন্তিম বেগ আর প্রাথমিক বেগের বিয়োগ করতে হবে। এই বিয়োগ ফলটা যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রাশির বিয়োগ ফল হয় ভেক্টর নিয়ম অনুসারে, তাই না? তাহলে ভেক্টর এর নিয়ম অনুসারে কিভাবে হবে, ধরো একটা বস্তুর বেগ প্রথমে এইদিকে ছিল, তারপর আবার এইদিকে হলো, এরকম হচ্ছে। তাহলে এর অভিমুখটা কি, অভিমুখ যখনই পরিবর্তন হচ্ছে, অভিমুখের যদি পরিবর্তন হয় তখন সেই বিয়োগফলটা ভেক্টরের বিয়োগফল নিয়ম অনুসারে হবে। কিন্তু বস্তুটা যদি সরলরেখা বরাবর চলে, বস্তুটা যদি সরল রেখা বরাবর চলে, সেই ক্ষেত্রে অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না,
সেই ক্ষেত্রে অন্তিম বেগ আর প্রাথমিক বেগ বিয়োগ যখন আমরা করব তখন ভেক্টরের বিয়োগ অনুসারে আমাদের করার প্রয়োজন নেই। সাধারণ যে বিয়োগের নিয়ম বা বীজগণিতিক বিয়োগ হয় আমাদের, সেইভাবেই বিয়োগ করলে আমরা বেগের পরিবর্তনটা বের করতে পারবো। আর তাহলে আমরা তার থেকে এক্সেলারেশনটা বের করতে পারবো। তাহলে ভেক্টরের বিয়োগ কখনোই আমরা বললাম, আর এমনি সাধারণভাবে বিয়োগ কখন আমরা করবো, এই অন্তিম বেগ আর প্রাথমিক বেগ। যদি অভিমুখটা পরিবর্তন হয় বস্তুটার বা কণাটার, সেই ক্ষেত্রে আমাদের ভেক্টরের বিয়োগফল অনুসারে করতে হবে। আর যদি সরলরেখা বরাবর কণাটা যায় তখন আমাদের যে সাধারণ বীজগণিতিক নিয়মের বিয়োগ আছে সেভাবে করলেই হবে। এবার যদি বলি আমরা এর একক, তাহলে একক বললে আমরা কি বলবো না, বেগের একক বাই সময়ের একক। ডিভাইডেড বাই সময়ের একক সমান আমরা কি পাচ্ছি, বেগের এককটা কি পেয়েছিলাম, বেগের একক আমরা সিজিএস এ যদি বলি, সিজিএস এ আমরা পেয়েছিলাম বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই সময়ের একক, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সমান আমরা এটা কি পাচ্ছি, সেকেন্ডটা উপরে গেল, মানে দুটো সেকেন্ড উপরে গেলে কত পাবো, সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা পার আছে মানে কি এটাও নিচে আছে, তো দুটো সেকেন্ড উপরে গেলে সেমি পার সেকেন্ড স্কোয়ার বা সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। একই রকম ভাবে এপিএস পদ্ধতিতে হবে আমরা পাবো ফুট পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে পাবো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছি মাত্রা, মাত্রা সমান কি না, বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে বেগের মাত্রা কত, বেগের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা সমান, বেগের মাত্রা আমরা কত পেয়েছিলাম, বেগের মাত্রা আমরা পেয়েছিলাম এল টি ইনভার্স ডিভাইডেড বাই সময়ের মাত্রা কত টি। তাহলে টিটা উপরে গেলে কত হচ্ছে, এল টি টু দি পাওয়ার -2। এটা হলো কিনা মাত্রা, ত্বরণের মাত্রা। এবার আমরা বলছি গড় ত্বরণ। দেখো কোন বস্তু যদি ত্বরণ সবসময় সমান না হয়, কখনো বেশি কখনো কম হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের গড় ত্বরণ বের করতে হয়। অর্থাৎ গড় ত্বরণ মানে কি আমরা বলতে পারি, গড় ত্বরণ মানে এক্সেলারেশন, এভারেজ এক্সেলারেশনটাকে আমরা এভাবে লিখব, প্রাথমিক অন্তিম বেগ। এমনি আমরা যেটা ত্বরণ পেয়েছিলাম গড় ত্বরণও সে একই নিয়মে বের করব। কখন বের করব, যদি সেটা সমত্বরণে না গতিশীল হয় তখন আমরা গড় ত্বরণ বের করব। তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই ওই মোট যে দূরত্বটা, তার যে সময়টা লাগছে সেই সময়টা, বা মোট সময় বা সময় লিখো। তাই অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অর্থাৎ কোন সময়ের অবকাশে বেগের পরিবর্তন ভাজিত সময়, সেটাই হচ্ছে গড় ত্বরণ। ওকে, এবার আমরা বলবো তাৎক্ষণিক ত্বরণ, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন। বললাম তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণটা কি না, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের ত্বরণই হচ্ছে বস্তুটার তাৎক্ষণিক ত্বরণ। যেমন আমরা তাৎক্ষণিক দ্রুতি পড়লাম, তাৎক্ষণিক বেগ পড়লাম, সে একই রকম ভাবে তাৎক্ষণিক ত্বরণের যদি আমরা সংজ্ঞা বলি তাহলে কি বলবো না, দিয়ে কোনো অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো কণার বেগের যে পরিবর্তন হয়, বেগ পরিবর্তন সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারের ওই সীমাস্ত মানকে ওই অবস্থানে কণাটির তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। ধরো কণাটা এখান থেকে এখানে গেল, এই অবস্থানে যে আসছে এই মুহূর্তে এর তাৎক্ষণিক ত্বরণ, এই অবস্থানটাই আমরা বলবো যে কত, অর্থাৎ এই সময়টা খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে,
এবার তাৎক্ষণিক ত্বরণ যদি আমরা অবকল গণিতের নিয়ম অনুযায়ী করি, তাহলে আমরা কি পাবো না, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা ভি বাই ডেল্টা টি সমান ডিভি বাই ডিটি। ডেল্টা ভি মানে কি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। আর ভি সমান আমরা কি জানি, সমান ডিডিটি অফ, এই ভিটা আছে, এই ভি সমান ডিডিটি অফ, এভাবে ভি লিখছে এটাকে বোঝার জন্য তোমাদের, সমান ডিডিটি অফ, ভি সমান আমরা কি পেয়েছিলাম জাস্ট একটু আগের পড়াটা দেখো, ডিএস বাই ডিটি, একটু মনে করো দেখো, ডিএস বাই ডিটি। তাহলে ডিডিটি অফ ডিএস বাই ডিটি মানে এটা আর একবার ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ দ্বিতীয়বার অবকলন করলে এটা আমরা পাবো ডি স্কোয়ার এস বাই ডি টি স্কোয়ার। অ্যাকচুয়ালি এটাকে অনেকে অনেক রকম ভাবে বলে ডি টু এস বাই ডি টি টু, যে যেভাবে পড়তে পারে। তাহলে এটা আমরা পাচ্ছি, এটা অবকলনের নিয়ম অনুযায়ী আমরা তাৎক্ষণিক ত্বরণটা বের করতে পারবো। এরপর বলছি সমত্বরণ আর একটা হচ্ছে অসমত্বরণ। ঠিক আছে, সমত্বরণ আর হচ্ছে অসমত্বরণ। সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব, সমান সময়ের ব্যবধানে যদি সমান বেগ থাকে, তখন সেটাকে আমরা বলবো সমত্বরণ। ধরো অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে একটা কোন বস্তুর পতন হচ্ছে, সেটা আমরা সমত্বরণ বলবো। ঠিক আছে, অসমত্বরণটা কি না, সমান সময়ের ব্যবধানে যদি সমান তার বেগ না থাকে, তখন সেটাকে আমরা বলবো অসমত্বরণ। যেমন ধরো একটা ঘড়ি পেন্ডুলাম এভাবে দুলে যায় আসে, তো এর বেগ সব জায়গায় সমান নয়। এখানে যখন যাচ্ছে বেগটা কমছে এই মুহূর্তে, আবার বেগটা বাড়তে শুরু করছে, এখানে সর্বোচ্চ হচ্ছে, আবার কমতে শুরু করছে। তাহলে কি পেন্ডুলামটার বেগ সব জায়গায় সমান হচ্ছে না, এই পেন্ডুলামের বেগটাকে আমরা বলতে পারি অসমত্বরণ। এবার আমরা বলছি মন্দন। কি বলছি না, মন্দন। দেখো মন্দনটা ত্বরণেরই একটা রূপ। ত্বরণ কাকে বলে আমরা কি বলছিলাম, ধরো একটা ট্রেন যাত্রা শুরুর পর ক্রমশ তার গতি বাড়ছে, সেটাকে আমরা ত্বরণ বলছিলাম। মন্দন জিনিসটা কি, তাহলে যখন আমরা ট্রেনটাকে থামানোর জন্য ব্রেক করছি, ট্রেনটাকে থামানোর জন্য ব্রেক করলে তার কি হবে, গতিটা ধীরে ধীরে কমবে, অর্থাৎ সময়ের সঙ্গে যে তার বেগটা কমছে, এটাকে আমরা বলবো ত্বরণ, এটাকে আমরা বলবো মন্দন। অর্থাৎ মন্দন একটা ত্বরণই, সেই ত্বরণটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণটাই হচ্ছে মন্দন। যদি এর সংজ্ঞা বলো তাহলে কি বলবে, সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। সময়ের সাপেক্ষে যদি বেগটা হ্রাস পায়, তাহলে সেটা আমাদের হচ্ছে মন্দন, সে হারটাকে বলবো। এবার মন্দন ত্বরণ তো বললাম একই জিনিস, ঋণাত্মক ত্বরণটাই হচ্ছে মন্দন, অর্থাৎ মন্দনের যদি একক মাত্রা যাই বলো, সব ত্বরণের সঙ্গে একই থাকবে। এবার আমরা একটু জানবো অভিকর্ষজ ত্বরণ, এটা অলরেডি জানো। অভিকর্ষজ ত্বরণ, তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে না, এটা ধরো পৃথিবী, পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে যখন কোনো বস্তু বিনা বাধায় পৃথিবীর দিকে এসে পড়ে, তখন ওই বস্তুর মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হয়, ওই ত্বরণটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণটা কোন দিকে কাজ করে, সবসময় পৃথিবীর কেন্দ্র থেকে টানটা এইভাবে থাকবে। ঠিক আছে, বস্তুটা এইভাবে পড়লে হবে না, এইভাবে পড়লে হবে না, এইভাবে পড়লে বস্তুটা নামছে, কিন্তু অভিকর্ষজ ত্বরণ ব্যাখ্যা মানে উলম্ব ভাবে নিচের দিকে হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা, এই কেন্দ্রাভিমুখী হতে হবে, এটা হলো অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের মাত্রাটা মানে মানটা প্রায় পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি একই থাকে। যদি তোমরা 2 মাইল উচ্চতায় উঠে যাও, এটা সাপোজ বলছি ধরো 2 মাইল উচ্চতা, ঠিক আছে, এই 2 মাইল উচ্চতা উপরে উঠে গেলে, 2 মাইল মানে 3.2 কিলোমিটার, তখন এই অভিকর্ষজ ত্বরণের মাত্রাটা বা অভিকর্ষের মাত্রাটা 0.1% হ্রাস পাবে। বললাম এখানে যা অভিকর্ষজ ত্বরণের মাত্রাটা ছিল বা অভিকর্ষের মাত্রাটা ছিল, এর থেকে যদি 2 মাইল উপরে উঠে যায় বা 3.2 কিলোমিটার উচ্চতায় থাকি, তখন অভিকর্ষজ ত্বরণের মাত্রাটা মাত্র 0.1% হ্রাস পাবে। এই অভিকর্ষজ ত্বরণের অর্থাৎ জি এর একটা নির্দিষ্ট মান আছে,
এই মানটা হচ্ছে 980। কারণ কি পৃথিবীর ভূপৃষ্ঠের চারিদিকে অভিকর্ষণীয় ত্বরণের মাত্রাটা প্রায় সমান, তাই না? ওই জন্য ওই একটা ফিক্সড মান সর্বত্রই, এই জন্য এই মানটাকে হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা তোমরা বলতে পারো, যদি এসআই বলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর বাকি পার্টগুলো, এর আগের যে পার্ট দুটো পড়িয়েছিলাম সেগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এখনো কেউ না দেখে থাকলে দেখে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্পূর্ণ তোমাদের ক্লাস 11-এর থিওরি পড়ানো হবে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। ওকে, ধন্যবাদ।